হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আমার একটা ক্লাসে। দেখো, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড সামেটিভ 2025। আজকে তোমাদের জন্য আমি স্কুল 7 নম্বর স্কুল নিয়ে এসেছি। এর আগের 1 থেকে 6 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে তোমাদের 7 নম্বর স্কুল। তো দেখো, তোমরা স্কুলগুলো চাইছিলাম যে তাড়াতাড়ি যেন স্কুলগুলো দেওয়া হয়, তো আমি নিয়ে চলে এসেছি 7 নম্বর স্কুল। তোমরা সব স্কুলগুলো তাড়াতাড়ি পেয়ে যাবা। তো চলো, আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা দেখে নেব। দেখো, 1 নম্বর প্রশ্নতে আমরা চলে যাব। দেখো, প্রথম প্রশ্নটা আমাদের কি বলছে এখানে। দেখো, প্রথম প্রশ্নটা আমাদের বলছে যে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করলে ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হবে। ক্রয়মূল্য বিক্রয় মূল্যের অনুপাত আমাদের বের করতে বলেছে। আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। তাহলে দেখো তো, আমাদের যে প্রথমে যে বলেছি, দেখো বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি বলেছে, ঠিক আছে। তো বিক্রয় মূল্যের উপর 20% যদি ক্ষতি বলি, তাহলে আমরা প্রথমে ধরে নিতে পারবো 100 টাকা বিক্রয় মূল্য হলে। দেখো, এইভাবে লিখতে পারবো কথাটা। এই যে দেখো, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি বলেছে না, তো লিখবা তোমরা 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য যে হবে, দেখো ক্রয় মূল্য কত হবে। এখন যখন ক্ষতি হয়ে গেছে, তো ক্ষতি হওয়া মানে দেখো ক্রয় মূল্য কিন্তু বেশি হবে। ক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য যদি কম হয়, তখনই ক্ষতি হয়, তাই না? তা ক্রয় মূল্য যখন বেশি হবে, এই যে 100 আছে না, 100-এর সঙ্গে এই যে ক্ষতি হয়েছে 20%, তো 20 যোগ করে দেবা। তাহলে ক্ষতি কত হয়ে যাবে আমাদের? ক্ষতি হয়ে যাবে আমাদের ক্ষতি বলছি ক্রয় মূল্য হয়ে যাবে 120 টাকা। এই যে দেখো, মানে 20% ক্ষতিতে যদি 100 টাকা বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 120 টাকা হবে। ওকে, তো দেখো তো, আমরা বিক্রয় মূল্য ক্রয় মূল্য কিন্তু পেয়ে গেলাম। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 টাকা আর ক্রয় মূল্য 120 টাকা। তাহলে আমাদের চেয়েছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত। তো ক্রয় মূল্য কত পেলাম? দেখো, ক্রয় মূল্য পেলাম 120 আর বিক্রয় মূল্য আমরা 100 টাকা। এই যে 100 টাকা বিক্রয় মূল্য হলে, তাই বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এই তো অনুপাত। দেখো, এটা লঘিষ্ঠ করলে অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আর এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে এখন যদি আমরা 0 0 কেটে দিই, আমাদের 12 10 থেকে গেল। 2 দিয়ে কাটাকাটি করো, 2 6 12, 2 5 10, তাহলে 6:5। দেখো, 6:5 আমরা পেয়ে গেছি। এটাই আমাদের অ্যান্সার। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে অনুপাতটা 6:5, সি নাম্বার অপশানটা। এভাবে তোমরা সহজভাবে বের করে নিতে পারবা। চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। দেখো, এই প্রশ্নটা কি বলছে লক্ষ্য করো, প্রশ্নটা পড়া যাক আগে। fx বহুপদী সংখ্যামালার x-1 একটি উৎপাদক, কিন্তু gx বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়। তো সুতরাং x+1 একটি উৎপাদক হবে। এই যে অপেক্ষকগুলো দেওয়া আছে, এটির মধ্যে কোনটি হবে? তাহলে আমরা দেখো এখানে করব কি, প্রথমে এই যে দেখো আমাদের এই যে দেখো fxের এই যে fx বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক যখন বলে দিয়েছে x-1, তাহলে কি হবে দেখো তো। মানে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কি ভাজক, আর এটা হচ্ছে ভাজ্য। তাহলে এই যে ভাজকটা x-1কে 0 ধরে নাও। তাহলে এখান থেকে তোমরা এক্সের মানটা বের করে নাও। এই যে, তাহলে এই যে দেখো, মানে এখানে কি বলতে চাইছে, এই যে উৎপাদক বলে দিয়েছে, মানে fxের একটি উৎপাদক x-1 যদি হয়, মানে আমরা লিখতে পারবো দেখো এভাবে, যেহেতু fx এর বলি আমরা, fx এর একটি উৎপাদক, যেহেতু fx এর একটি উৎপাদক কত? x-1 বলে দিয়েছে না। তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারবো f1, এই যে x এর জায়গায় 1 বসিয়ে দেবো, এই f1টা কত হবে? 0 হবে, তাই তো। মানে ভাগশেষ আমরা 0 পাবো। f1 মানেই হচ্ছে আমাদের মানটা, ভাগশেষ মানটা, ভাগশেষ কী হবে? 0 হবে। এটা মনে রাখবা। যদি fx এর একটি উৎপাদক x-1 হয়, তাহলে f1টা কী পাবা? 0 পাবা, ভাগশেষ উপপাদ্য নিয়ম অনুসারে। ওকে, আচ্ছা দেখো, উৎপাদক বলতে আমরা কি জানি, তোমাদের একটু বোঝাই আমি জিনিসটা। fxের একটি উৎপাদক x-1 মানে, ধরো তোমাদের বলা হলো যে 4-এর একটি উৎপাদক 2, তো 4-এর উৎপাদক 2,
কেন বলবো 2? কারণ 2 দিয়ে 4কে ভাগ যাবে, তাই না? তার জন্য আমরা বলতে পারবো 4-এর একটি উৎপাদক 2 বলতে পারবো। আর 2 দিয়ে যে ভাগ চলে যাচ্ছে তো ভাগশেষ কী হবে? 0 হবে, ভাগ যদি মিলে যায়। তো এই জন্য আমরা দেখো F1টা আমরা 0 বলতে পারবো। এই যে এক্সের মান যেহেতু 1, এই যেটাকে 0 ধরে আমরা এক্সের মানটা 1 বের করে নিয়েছি, তাহলে এই যে F1টা কী হবে? 0 হবে এই কন্ডিশনে। এটা মনে রাখবা তোমরা। এবার এখানে কি বলেছে? জিএক্সটা দেখো, জিএক্স বহুপদীর সংখ্যামালা উৎপাদক নয় বলেছে। এই যে এটা মানে দেখো, এই যে যেহেতু জিএক্স এর একটি জিএক্স দেখা যাচ্ছে না, এই যে দেখো আমাদের বলেছে জিএক্সের একটি উৎপাদক x-1 নয়, এটা হচ্ছে নয়, এটা হবে না। তো উৎপাদক যদি না হয় তাহলে অতএব G1টা নট ইকাল টু 0 হবে, G1-এর মানটা 0 হবে না। ওকে, তাহলে F1 0 আর G1 নট ইকাল টু 0, এভাবে আমরা মান পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের এই যে দেখো, এই যে x+1টা, এই যে x+1 একটি উৎপাদক হবে, এই যে অপেক্ষকগুলো দেওয়া আছে এদের মধ্যে কোনটি হবে সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, এখানে x+1 নয়, এটা x-1 আছে, এতে কলমে একটা দাগ পড়ে গেছে সম্ভবত, এটা ঠিক আছে, এটা কিন্তু মাইনাস এই জায়গাটা x-1ই আছে, যে x-1 এখানেও x-1 আছে। তাহলে x-1-এর একটি উৎপাদক হবে, এটির মধ্যে কোনটি অপেক্ষকের? তো আমরা চেক করব। দেখো আমরা প্রথমে আমরা এ নাম্বারটা চেক করি, ঠিক আছে? এই যে এ নাম্বারটা যদি আমরা চেক করি, এ নাম্বারটা কত আছে? f(x)(gx) আছে। এই যে এ নাম্বারটা আমরা নেব, আমাদের আছে f(x)(gx) আছে। চলো এটা চেক করে দেখি। মানে এদের মানটা মানে x=1 বসিয়ে এদের মানটা যদি 0 হয় তাহলে এটা আমাদের এ নাম্বারটা হতে পারে, আর 0 যদি না হয় তাহলে হবে না। তো দেখো তো আমরা যদি এখানে বসাই, দেখো এই যে f1 আর G1, এক্সের জায়গায় 1 বসিয়ে দিলাম, যেহেতু এক্সের মানটা আমরা 1 পেয়েছিলাম। তাহলে এবার লক্ষ্য করো এখানে এই যে এর মানটা কিন্তু 0। দেখো এখানে আমরা কি বলতে পারবো, এই যে এর মানটা কিন্তু আমরা 0 জানি F1, আর এটা G1 হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে এটার মানটা কত দাঁড়াবে? এটা দাঁড়িয়ে যাবে আমাদের 0 দাঁড়িয়ে যাবে। এই যে দেখো মানে এই মানটা কিন্তু আমরা 0 পেয়ে গেলাম, তাই তো? যেহেতু এই যে F1টা আমাদের 0 আছে, F1 0-এর জন্য এর মানটা আমাদের 0 হয়ে গেল, আর G1টা নট ইকুয়াল টু 0 আছে। এটা যদি 0 না হয়, যে কোনো সংখ্যা হয়, তবু তো আমাদের কী হবে? 0 ইন্টু যে কোনো সংখ্যা 0 পাবো। তাহলে F1 G1 আমরা 0 পেয়ে গেলাম। দেখো তাহলে আমাদের এ নাম্বারে কিন্তু আমাদের অপশানটা মিলছে, এই অপেক্ষকটাই বলতে পারবো। মানে আমাদের যে বলেছে প্রশ্নে, এই যে দেখো যে x-1 একটি উৎপাদক হবে কার? এই যে f(x)(gx)-এর হবে, f(x)(gx)-এর একটি উৎপাদক হবে, কারণ f(x)(gx)-এর ক্ষেত্রে আমরা F1 G1 বসে আমরা 0 পাচ্ছি। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। দেখো এই যে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, এই নাম্বার অপশান। এবার বাকিগুলো তোমাদের আমি চেক করে দেখাচ্ছি, এই যে বি নাম্বারটা কেন হবে না, সি নাম্বারটা কেন হবে না। দেখো বি নাম্বারটা যদি আমি চেক করে তোমাদের বলি, এভাবে আমি চেকটা করছি। দেখো বি নাম্বারটা কত আছে? f(x) আছে, তো এই যে বি নাম্বারটা চেক করাচ্ছি। f(x) বলতে F1 আমরা নিতে পারবো মাইনাস, আর G(x) বলতে G1 নিলাম, এক্সের জায়গায় 1 বসিয়ে দিলাম। এখন দেখো এটা 0, এর F1-এর মানটা 0, কিন্তু G1 তো 0 নয়, তাই তো? এটা G1-এর মান যে কোনো মান আছে, তো এটা তো আমরা নট ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। দেখো এই যে অপেক্ষকটা দাঁড়ালো f(x) মাইনাস G(x), এর মানটা কিন্তু 0 পেলাম না, নট ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। তার জন্য আমাদের এর একটি উৎপাদক এটা হবে না। উৎপাদক হতে গেলেই হ্যাঁ না 1 বসিয়ে, এক্সের মান 1 বসিয়ে 0 হওয়া দরকার, যেটা পাওয়া গেল না। ওকে, এবার সি নাম্বারটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো সি নাম্বারটা দেখো এখানে আমরা এই যে G1 মাইনাস F1, এই যে দেখো এক্সের জায়গায় 1 বসিয়ে দিলাম, তাহলে এটা তো আমাদের 0, G1 আর এটা আমাদের 0। দেখো তো এটা তখন আমাদের এই G1টা তো আমাদের নট ইকুয়াল টু 0 আছে, তাহলে এটাও কিন্তু আমাদের মানটা, এই যে মানটা দাঁড়ালো নট ইকুয়াল টু 0 হলো না। দেখো 0 পেলাম না। একইভাবে এখানে পুট করো, এই যে দেখো আমি যদি ডিতে বসাই, তাহলে দেখো তোমাদের ডি নম্বর অপশানটা আমি দেখাচ্ছি। এই যে এখানে আমাদের আছে f(x) আছে, তো তাহলে আমরা F1 করলাম। আচ্ছা তারপরে দেখো, আচ্ছা প্লাস, তারপর দেখো x আছে, এক্সের মান আমরা 1 বসাতে পারবো, এই যে 1 বসিয়ে দিলাম। আর এদিকে আছে G1, এই যে দেখো। তা এখানে যদি আমরা করি F1 কিন্তু 0 প্লাস 1, আর এটা আছে আমাদের G1, তাহলে এটা আমরা কত পাবো? দেখো তো এটা আমরা শুধু G1 পাবো না,
G1, এটা নট ইকাল টু জিরো, যেহেতু G1টা তো জিরো নয়, G1 নট ইকাল টু জিরো আছে, তার জন্য দেখো তো এটা আমাদের জিরো পেলাম না। তাই এই দেখো শুধু এ নম্বর অপশানে আমরা জিরো পেয়েছিলাম, বাকি অপশানগুলোতে আমরা জিরো পেলাম না, এই জন্য আমাদের অ্যান্সারটা এ নাম্বার। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্নে। দেখো প্রশ্নটা বলছে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কোণের মান 60 ডিগ্রি হলে রম্বসের ক্ষেত্রফল বের করতে বলেছে। চলো, ভালো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ভালো প্রশ্ন, আমাদের ক্লাসগুলো একদম সহকারে দেখো, ঠিক আছে? তোমরা সব অঙ্ক বুঝতে পারবা। প্রদীপ স্যারের কাছে অঙ্ক শিখছো, কোনো সমস্যা হবে না। তোমরা কিন্তু অঙ্কতে একদম হ্যাট্রিক মারবা, মানে যাকে বলে ফুল নাম্বার পাবা, কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে বুঝিয়ে দেবো, এবং কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবা। চলো দেখি অঙ্কটা কী বলছি। আমাদের রম্বসের কথা বলেছে, আমরা একটা রম্বসের ছবি আঁকি। তো রম্বস আমরা কি জানি, এই যে দেখো রম্বসের 4টি বাহু সমান হবে এবং কোণগুলো 90 ডিগ্রি করে হবে না। এই যে আমাদের একটা রম্বস, রম্বসের নাম আমরা নিয়ে নিলাম এ বি সি ডি। আচ্ছা, এখানে দেখো রম্বসের একটি বাহু দৈর্ঘ্য 6 সেমি বলে দিয়েছে আর একটি কোণের মান 60 ডিগ্রি বলে দিয়েছে। মানে আমরা ধরো এই যে দেখো এই কোণটা আমরা নিয়ে নিলাম ধরো 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর আমরা এসি কোণটা আমরা টেনে নিচ্ছি, এসি কোণটা আমরা যোগ করে দিলাম। রম্বসের ক্ষেত্রফল চাই তো। আচ্ছা, রম্বসের জায়গাটা ক্ষেত্রফল কত আমরা বের করে নিতে পারবো। দেখো তো আমরা কি করব, দেখো এই যে এটা আমরা পেয়ে গেছি কত, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। এখন রম্বসের বাহুগুলো তো সমান, তাহলে এ বি বাহু আর বিসি বাহু সমান, তাহলে এ বি বিসি বাহু সমান হলে এই দুটো কোণও সমান হবে, তাই তো? এই যে আমরা জানি যে কোনো দুটি ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, এই দুটি তাদের যে বিপরীত কোণগুলো, তাদের বিপরীত কোণগুলোর মানও সমান হবে। ক্লাসে এটা একটা উপপাদ্য ছিল এটা, তাহলে এই দুটি কোণ সমান। দেখো এ 60 ডিগ্রি যদি হয় তাহলে দুজনে মিলে কত হবে, 120 ডিগ্রি হবে, কারণ 120 ডিগ্রি আর 60 ডিগ্রি 180 ডিগ্রি, তিনটি কোণের যোগ বলে 180 ডিগ্রি, তাহলে এরা দুজন মিলে এই দুটি কোণ মিলে হবে 120 ডিগ্রি করে। এবার সমান আছে এরা, তাহলে 120 ডিগ্রি অর্ধেক অর্ধেক করে হবে, মানে 60 ডিগ্রি করে পেয়ে যাবে। এই যে দেখো 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আমাদের দেখো এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা কি, একটি সমবাহু ত্রিভুজ। তা আমাদের এখানে এই যে বাহুগুলো দৈর্ঘ্য তো বলে দিয়েছে, এ বি 6 সেমি, বিসি 6 সেমি, মানে রম্বসের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। তো রম্বসের বাহু দৈর্ঘ্য যখন আমাদের জানা আছে, এ বি বিসি পেয়ে গেলাম, তাহলে ত্রিভুজটা এবিসি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটা কত হবে, 6 সেমি হয়ে যাবে, তিনটি বাহু তো সমান হয়, সমবাহু ত্রিভুজ। এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানা আছে। আচ্ছা, তাহলে দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলে আমরা এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব, কারণ এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। কেন সমান? সমান এই জন্য যে রম্বসের কোনো একটি কর্ণ সেই রম্বসটিকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে দেয়। এখানে দুটি ত্রিভুজ সমান হবে, মানে ত্রিভুজ এবিসি সমান সমান হবে ত্রিভুজ এসিডি, তাই না? তা রম্বসের ক্ষেত্রফল, আমরা যদি রম্বসের ক্ষেত্রফল বের করি, এই যে রম্বস এবি সিডি সমান সমান হবে ত্রিভুজ এবিসি প্লাস এই যে ত্রিভুজ এসিডি, তাই তো? এবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে। তো ত্রিভুজ এবিসি ত্রিভুজ, দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কীভাবে পাবো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, এই যে বাহুর স্কোয়ার, প্লাস একইভাবে এখানে পাবো √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, কারণ দুটি ত্রিভুজের ক্ষেত্রফল তো সমান, এই দুটো ত্রিভুজ, তার জন্য আমাদের কি একই মান পাবো। আচ্ছা, এখানে 6-এর স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের এটা √3/4 এই যে √3/4, মানে বোঝা যাচ্ছে যে একই আছে দুটো মান, তাই না? মানে 6-এর স্কোয়ার তো 36 হবে, আর এই যে দুটো তো একই আছে, তো 2 ইন্টু দিয়ে তোমরা এটা লিখতে পারবা √3/4, এই যে একবারই করতে পারতো এখানে, যাই হোক। আচ্ছা, এখানে 2 দিয়ে 4, আর এটা আমরা পেয়ে যাব 18, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো 18√3 বর্গ সেমি, নাকি এককটা আমরা দেখিনি কী আছে, সেমি আছে, তার বর্গ সেমি। এই যে দেখো, তাহলে যে রম্বসটা যে নিয়েছিলাম এবিসিডি রম্বস, তার ক্ষেত্রফল পেয়ে গেলাম 18√3 বর্গ সেমি। চলো আমরা অপশান দেখে নেব, 18√3 বর্গ সেমি, বি নাম্বার অপশানে মিলছে। 4 নম্বর প্রশ্ন,
দেখো বলেছে দুটি বিন্দু দেওয়া আছে, এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব দেওয়া আছে এটা। তো আমরা এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করবো, এর সঙ্গে সমান করব, তখনই আমাদের এই শর্তগুলো একটা শর্ত চলে আসবে যে কোনো। তো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, ঠিক আছে, এই যে দেখো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব পাওয়ার যে আমাদের নিয়মটা আছে, এবার রুট ওভার দিবা। এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে চাইছে, হ্যাঁ। তা রুট ওভার দিয়ে এক্সের পার্টের বিয়োগফল মানে a-1 তার বর্গ, এক্সের পার্টের বিয়োগফল বাই বর্গ, এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ প্লাস, আর ওয়াইয়ের পার্টের বিয়োগফল মানে b-1 তার বর্গ। এই যে দেখো, তাই না, এই যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, এটাই দূরত্ব। এবার এই দূরত্বটা বলে দিয়েছি এটা রুট ওভার a² প্লাস b² এর সঙ্গে সমান করতে পারবো। আচ্ছা, এখান থেকে সরল করে আমাদের যে কোনো একটা শর্ত চলে আসবে, দেখো। আচ্ছা, এখানে আমরা কি করব এখন আমরা করছি, এই যে দেখো আমরা উভয় দিকে রুট ওভার আমরা উঠাতে পারবো। তাহলে আমাদের রয়ে যাবে, আচ্ছা এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভেঙে নিচ্ছে, a² মাইনাস 2ab প্লাস b², এই যে এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র। একইভাবে এই সূত্রটা a² মাইনাস 2ab প্লাস b², এদিকে রুট ওভার উঠিয়ে দিলে পরে a² প্লাস b²। দেখো এখানে a² তোমরা কাটতে পারবা, এখানে b² কাটতে পারো, সমান সমান একই জিনিস কাটাকাটি করা যায়। তাহলে রয়ে গেলো, দেখো তো এদিকে এই যে মাইনাস, এদিকে হয় মাইনাস 2a আর এটা মাইনাস 2b, আর এটা দেখো 1² প্লাস 1² সেখানে এদিকে তো 0 হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে যদি সরল করো মাইনাস 2 কমন নিয়ে এটা a প্লাস b পেয়ে যাবা। এটা তো 1 1 2, এদিকে মাইনাস 2, দুইটা আমরা ডান দিকে নিয়ে চলে গেলাম। এই যে -2 কেটে দিলাম, তো এখানে কিন্তু 1 থাকবে, যেহেতু আমরা -2 দিয়ে কাটাকাটি করেছি। এটা কত হবে, 1 হবে এই জায়গাটাতে। তাহলে দেখো a প্লাস b এর মানটা আমরা কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। তো এটাই কিন্তু আমাদের শর্ত। দেখো a প্লাস b সমান 1, দেখো তো অপশানে কোথায় আছে, দেখো b নাম্বার অপশানে আছে। তাহলে অ্যান্সারটা আমাদের b নাম্বার। এবার চলে যাবো আমরা 5 নাম্বার প্রশ্নে। দেখো 5-এর প্রশ্নটা আমাদের দেওয়া আছে f(x) সমান দেওয়া আছে, তাহলে আমাদের এর মানটা বের করতে বলেছে। মানে f1 আছে, f-1 আছে, তা আমরা f(x) থেকে f1 বের করব আর f-1 বের করব, তখনই সরল করে অ্যান্সারটা পেয়ে যাব। তো দেখো আমরা যদি f1 বের করি তাহলে কত হবে, এই যে f1, তাহলে x-এর জায়গায় 1 বসিয়েছি, তাহলে এখানে বসাও, এই যে 1 এর কিউব প্লাস 4 × 1 মাইনাস 3, এটা তো 1 এর কিউব 1-ই হয়ে যাবে, 4 × 4 মাইনাস 3। আচ্ছা, এখানে 5 দাঁড়াবে, 5 মাইনাস 3, আর 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে, এটা হবে 2 হয়ে যাবে। দেখো f1 এর মানটা আমরা কিন্তু 2 পেয়ে গেলাম। এবার বের করব আমরা f-1 বের করব। চলো আমরা যদি f-1 বের করি তাহলে দেখো কত আসছে। এই দেখো, এই যে x-এর জায়গায় বসাবো f-1, এই জায়গায় বসাচ্ছি, ওকে। তাহলে আমাদের কী হবে, সমান সমান x কিউব ছিল তো, তাহলে -1 তার কিউব প্লাস 4 × -1 মাইনাস 3, সলভ করো। মাইনাসের কিউব আছে, পাওয়ার বিজোড় সংখ্যা মাইনাস বের করে দিবা, আর একের কিউব তো একই হয়। আচ্ছা, এটা প্লাস হবে না, আর প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে। এখন 4 × 4 মাইনাস 3, দেখো সবাই মাইনাস আছে, চিহ্ন মাইনাস করে দাও আর যোগ করে দাও, একই চিহ্ন থাকলে কাজটা যোগ হয়। তাই এখানে কত, 4 × 1 = 5 আর 5 আর 3 8, এটা হলো -8। দেখো দুটো মান পেয়ে গেছি, f1 এর মান পেয়ে গেলাম 2 আর f-1 এর মানটা পেয়ে গেলাম -8। তো চলো আমরা এখন কী করব, এই যে আমাদের মানটা বের করতে বলেছিল এর মানটা আমরা বের করব। তাহলে চলো তো আমরা যদি বসাই এখানে, দেখো এই জায়গায় আমরা যে পুট করে দিই দ্বিতীয় বন্ধনী, f1 কত পেয়েছি, f1 আমরা 2 বের করলাম মাইনাস, আর f-1 এর মানটা কত পেলাম আমরা -8 পেয়েছি, তাহলে এখানে লিখে দেবো -8। এই যে দেখো, এই লক্ষ্য করো, তাহলে আমরা এখন সরল করে দেবো, এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে, তাই তো। দেখো আমরা কিন্তু মান কিন্তু বসিয়ে দিয়েছি, লক্ষ্য করো। চলো সরল করো, এটা হয়ে গেল 2, আর এটা দেখো মাইনাস প্লাস, এটা 8, এটা যোগ করে আমরা কত পেয়ে যাবো, আমরা 10 পেয়ে যাবো। দেখো 10 কিন্তু আমাদের অ্যান্সার। চলো দেখো তো 10 বলতে আমাদের এই নাম্বার অপশানটি মিলছে। পরের প্রশ্ন, এখানে ত্রিভুজ আছে, 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, আর এই যে ত্রিভুজের লম্ববিন্দু ও পরিকেন্দ্রের মধ্যে দূরত্ব বের করতে বলেছে, লম্ববিন্দু আর পরিকেন্দ্র। আচ্ছা দেখো প্রশ্নটা ভালো প্রশ্ন আছে।
আমাদের এখানে দেখো ত্রিভুজটা যে হবে, এই যে ত্রিভুজটা আছে না, দেখো হচ্ছে 8 সেমি, 6 সেমি, 10 সেমি, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে। কী করে বুঝবো সমকোণী ত্রিভুজ? দেখো বড় বাহুটা অতিভুজ, এই যে অতিভুজের স্কোয়ার 10-এর স্কোয়ার সমান সমান এদিকে 8-এর স্কোয়ার করো, এদিকে 6-এর স্কোয়ার করো, দেখো এইদিকে 100 পাবা আর এইদিকে 100 পাবা। এই যে 8-এর স্কোয়ার 64, 36, 64 আর 36 যোগ করে 100 পেয়ে যাবে। দেখো তাহলে আমরা ত্রিভুজটা বুঝে নিলাম, এটা সমকোণী ত্রিভুজ। তা ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ এই যে দেখো, এই যে আমাদের সমকোণী ত্রিভুজ। তা সমকোণী ত্রিভুজের যে পরিকেন্দ্র পরিবৃত্ত তৈরি করব, তাহলে দেখো তো এভাবে হবে। এই যে দেখো, তাহলে আমরা নাম দিয়ে দিই, এটা এ বি সি নাম দিয়ে দিলাম। আর দেখো এখানে যেটা হবে আমাদের যেটা লম্ববিন্দু, দেখো এখানে তোমাদের জানতে হবে যে সমকোণী ত্রিভুজের, দেখো এই যে অতিভুজটা আছে না, অতিভুজের মধ্যবিন্দুটি হবে আমাদের কি পরিকেন্দ্র হবে। এই বিন্দুটা ও বিন্দু নাম দিয়ে দিলাম, এটা হবে আমাদের পরিকেন্দ্র, হ্যাঁ, মানে পরিবৃত্তের কেন্দ্রবিন্দু। আর যেটা লম্ববিন্দু বলেছি, এই যে শীর্ষবিন্দু আছে না, এই যে এটা হচ্ছে আমাদের লম্ববিন্দু, তাই না? মানে এই কোণটা কি, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাই তো? এই যেটা আমাদের 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি এটা, তার লম্ববিন্দু হবে এটাই, এই যে লম্ববিন্দু। তো লম্ববিন্দু, এটা লম্ববিন্দু আর পরিকেন্দ্র। তো লম্ববিন্দু পরিকেন্দ্রের মধ্যে আমাদের দূরত্ব চেয়েছে, এই যে আমাদের ওবিটা। তাহলে ওবির মানই আমাদের বের করতে বলেছে। আচ্ছা ওবির মান কী করে পেয়ে যাবো দেখো তো। আচ্ছা দেখো এখানে ওবিটা কিন্তু আমাদের একটা ব্যাসার্ধ, এই যে পরিবৃত্তের ব্যাসার্ধ আমাদের, হ্যাঁ। তাহলে ওবি ব্যাসার্ধ, ওএ ব্যাসার্ধ, ওসি ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের জানতে হবে, দেখো এই যে সমকোণী ত্রিভুজের যে পরিব্যাসার্ধ যেটা বের হয় অতিভুজের অর্ধেক। এখানে অতিভুজটা কিন্তু এসিটা কিন্তু আমাদের এখানে 10 আছে, এই যে এসি অতিভুজ, বড় বাহুটা বৃহত্তম বাহু অতিভুজ, মানে 10 সেমি, ওকে, এটা 10 সেমি। তাহলে আমাদের ওএ কত হবে? তাহলে ওএ হবে 10-এর অর্ধেক, 5 সেমি হয়ে যাবে। আর ওএ আর ওবি তো সমান, তাহলে ওবি কত হবে? 5 সেমি হয়ে যাবে। দেখো আমরা পেয়ে গেছি এই যে ওবি। আমাদের কিন্তু এই যে ওবির দূরত্বই চেয়েছিল, লম্ববিন্দু আর পরিকেন্দ্রের মধ্যে দূরত্ব যেটা ওবি, কোথায় পেয়ে গেলাম আমরা? 5 সেমি পেয়ে গেলাম। দেখো অ্যান্সার কিন্তু 5 সেমি। খুবই ভালো প্রশ্ন ছিল, একদম দেখো করে দিলাম তোমাদের। তোমরা দেখো, হ্যাঁ, একবার বুঝতে না পারলে তোমরা পুনরায় আবার দেখো ক্লাসটা, তোমরা কিন্তু বুঝতে পারবে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা এখানে দেখো 7 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে, এই যে এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এডি মধ্যমার মধ্যবিন্দু ই আর বর্ধিত বিই এসিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এসি সমান সমান দেওয়া আছে 10.5 সেমি হলে এএফ এর দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা আমরা আগে ছবিটা তৈরি করি, তারপর প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করি। আমাদের প্রথমে ত্রিভুজ তৈরি করতে হবে। চলো আমরা এই যে এবিসি একটি ত্রিভুজ তৈরি করি, ওকে। প্রশ্ন বলেছে যেভাবে সেভাবে আমরা ত্রিভুজটা তৈরি করব। তো এই যে আমাদের দেখো এই যে আমাদের ত্রিভুজ, নাম দিয়ে দেবো এ বি আর সি। এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বলেছে, তো চলো এডি মধ্যমা আমরা যোগ করি। মধ্যমা কী জিনিস? এখান থেকে যদি মধ্যমা টানি, তাহলে এই যে বিন্দুটা হবে না, তাহলে এটা ডি বিন্দুটা, এটা বিসি মধ্যবিন্দু হবে, কী বলা হয় মধ্যমা। এই যে দেখো মধ্যমা, এডি মধ্যমা। আর এডি মধ্যমার মধ্যবিন্দু আবার ই বলেছে, এখানে আবার মধ্যবিন্দু আছে, এটা ই বিন্দু আছে। এবার এটা বিই যোগ করতে বলেছে, এটা আমাদের ই বিন্দু। তাহলে বিই যোগ করে যদি আমরা বাড়িয়ে দিই, এই যে বলি দেখো বি এসিকে মানে বর্ধিত, এই বর্ধিত বিই, বিইটাকে বাড়ানো হয়েছে, তার জন্য বর্ধিত বিই এসিকে এ বিন্দুতে ছেদ করেছে, এখানে আমাদের এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এসির মানটা দেওয়া আছে, এসি বাহুটা দেওয়া আছে এই যে 10.5 সেমি হলে এএফ এর দৈর্ঘ্য চেয়েছে আমাদের, এএফ কত হবে? তাহলে এএফটা যে আমরা পাবো, তোমাদের এটা জানতে হবে, এটা সূত্রের মতো মনে রাখবা, এএফ সমান হবে 1/3 ইন্টু এসি, মানে এসির 3 ভাগের 1 ভাগটা হবে এএফ হবে, ঠিক আছে। এটা আমাদের প্রয়োগ আছে বইতে। চলো আমি তোমাদের দেখাচ্ছি প্রয়োগটা কোথায় আছে। তোমাদের চলে যেতে হবে, তোমাদের যে নবম শ্রেণী বইটা আছে গণিত বইটা, সেই বইতে চলে যাবে 128 পাতায়। 128 পাতায় চলে এসো প্রয়োগ 8 নম্বর যে প্রয়োগটা আছে, দেখো একদম সুন্দরভাবে এই প্রয়োগটা যে বলে দিয়েছে, দেখো একদম একই প্রশ্নের কথা বলেছি যেভাবে প্রশ্নটা দেওয়া ছিল।
তাহলে আমাদের দেখো এএফটা হবে এসি এর কি 1/3, এসি এর 1/3, মানে 3/1 হবে আমাদের এএফটা এসি এর। তো দেখো এখানে যে প্রয়োগটা আছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এটা কীভাবে হবে এটা, তাই না? এখান থেকে আমি বুঝিয়ে দেবো তোমাদের। তাহলে আমাদের দেখো যেভাবে ছবিটা আমরা নিয়েছি, এই যে দেখো এডি বাহুর মধ্যমায় ই বিন্দু, এডি মধ্যমার মধ্যবিন্দু যেটা ই বিন্দু, বি যোগ করে এই বাড়ানো হয়েছে, যেটা এই বিন্দুটা এসি বাহুকে ছেদ করেছে। তা সেটা তো প্রশ্নই ছিল আমাদের। এবার যে অঙ্কনটা করেছে দেখো, এই যে ডি বিন্দু দিয়ে এই যে বিএফ বাহুর সমান্তরাল সরলরেখা, মানে বিএফের সঙ্গে সমান্তরাল সরলরেখা ডি বিন্দু দিয়ে আমরা অঙ্কন করা হয়েছে, ঠিক আছে? এই যে কী হয়েছে দেখো, যা এসিকে জি বিন্দুতে ছেদ করেছে, এভাবে কিন্তু অঙ্কনটা করা হয়েছে। মানে ডি বিন্দু দিয়ে বিএফের সমান্তরাল সরলরেখা এই যে ডিজি অঙ্কন করলাম, যা এসিকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে এই যে ডিজি আর বিএফ কি সমান্তরাল। তাহলে দেখো তো আমাদের যে উপপাদ্য আছে, উপপাদ্য 21, যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, দ্বিতীয় বাহুর সঙ্গে যদি সমান্তরাল সরলরেখা এভাবে যায়, তাহলে এই যে আমাদের বিন্দুটা হবে, মানে তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। এই যে 21 নম্বর উপপাদ্যটা তোমাদের একটা আমি দেখাই, দেখো যেটা উপপাদ্যটা বলেছে, এই যে দেখো এখানে আছে, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা, মানে দ্বিতীয় বাহুর সঙ্গে সমান্তরাল সরলরেখা হবে, মানে এই যে দেখো এই যে মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সঙ্গে সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। এটাই কিন্তু 21 নম্বর উপপাদ্য আছে। তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে কী হবে আমাদের, মানে এফ জিটা সমান কী হয়ে যাবে, এই যে জিসি হয়ে যাবে। এই যে দেখো এফ জি সমান জিসি, 1 নং যেটা পেয়েছি। আচ্ছা, তারপর দেখো তো এবার এডিসি ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি বলি যে এখানে দেখো আমাদের এডি এর মধ্যবিন্দু ই, তো কোনো একটি ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে দেখো এবার দেখো ইএফটা কিন্তু ডিজির সঙ্গে সমান্তরাল হবে। কেন? কারণ এই যে দেখো বিএফটা যদি ডিজি সমান্তরাল হয়, মানে বিএফ সমান্তরাল ডিজি হয়, তাহলে ইএফ সমান্তরাল ডিজি হবে, একই তো সরলরেখাংশ। তাহলে এই যে লক্ষ্য করো, কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সঙ্গে সমান্তরালভাবে যদি অঙ্কিত হয়, তার তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে একই রকমভাবে 21 নম্বর উপপাদ্য থেকে। তো আমরা এখানে এফ সমান এফ জি পেয়ে যাবো। এই যে দেখো এখানে দেখিয়েছে যে এফ সমান এফ জি দেখিয়েছে, এই যে 1 নংয়ে দেখালো, 2 নংয়ে দেখালো। তাহলে 1 নং 2 নং থেকে কী পেয়ে যাবো আমরা, এই যে এফ সমান এফ জি সমান জিসি পেয়ে যাবো না, এর সঙ্গে এ সমান, তা তিনজনে কী হবে, সমানই হবে আমাদের। তো দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম, এই যে 3টা ভাগ সমান পেয়ে গেলাম। তা 3টা ভাগ যদি সমান হয়ে যায়, তাহলে এফটা বলতে পারবো যে পুরো এসি এর 1/3, 3/1 ভাগ। তাহলে দেখো আমরা এভাবে যদি সমান হয়ে যায় তিনজনে, তাহলে আমরা এফটা বলতে পারবো 1/3 ইন্টু এসি। দেখো এভাবে কিন্তু প্রমাণটা করা হয়েছে, তোমাদের কিন্তু প্রমাণটা আমি বুঝিয়ে দিলাম বই থেকে। তো আমরা এখানে দেখো লিখতে পারবো যে এফ সমান 1/3 এসি। তো দেখো এসির মানটা তো দেওয়া আছে, চলো এসির জায়গায় আমরা বসিয়ে দিই। 1/3 এসির মান 10.5 সেমি, 3 দিয়ে কাটাকাটি করে দাও, 3 3 9, এবার দশমিকটা বসে যাবে, 1 চলে আসলো, 3 5 15। এই যে দেখো 3.5 পেল। তাহলে আমাদের অ্যান্সারটা 3.5 সেমি, যে এফ এর মানটা চেয়েছিল 3.5 সেমি। দেখো বি নাম্বার অপশানটা মিলছে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্ন আছে আমাদের 8 নম্বর প্রশ্ন। আমাদের এখানে দেওয়া আছে শ্রেণীগুলি দেওয়া আছে, এই যে 1 থেকে 5, 6 থেকে 10, এই যে শ্রেণী দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, এটাও কিন্তু ভালো প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের বলবো খুবই আসে পরীক্ষা, ঠিক আছে? অঙ্কটা খুবই সহজ, কিন্তু বারবারই পরীক্ষা আছে। আচ্ছা, সহজ বলতে অনেকে কি করে, এটা অনেকে ভুল করে দেয়। কি ভুলটা করে, তো শ্রেণী দৈর্ঘ্য বের করতে বলেছে, তো অনেকে জানে যে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে দেবো তো শ্রেণী দৈর্ঘ্য হয়ে যাবে, মানে 5 থেকে 1 বিয়োগ করে দেবো 4, তো অনেকে শ্রেণী দৈর্ঘ্য 4 বলে দিবে, কিন্তু শ্রেণী দৈর্ঘ্য 4 হবে না। আচ্ছা, কেন হবে না? কারণ দেখো এই যে 1 থেকে 5 আছে, 6 থেকে 10 আছে, এভাবে শ্রেণী আছে। তো শ্রেণীগুলো দেখো আমাদের শ্রেণীর সীমানায় সাজিয়ে নিতে হবে। শ্রেণী সীমানায়, মানে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা এর মধ্যে পার্থক্য আছে। এখন যদি বলি তো শ্রেণী সীমা আছে এগুলো, আর শ্রেণী সীমানায় কী করে সাজাবো, দেখো এইভাবে, মানে এখান থেকে হাফ কমাও হাফ বাড়াও। আচ্ছা, কী করে বুঝবো যে কখন শ্রেণী সীমায় থাকবে আর কখন শ্রেণী সীমানায় থাকবে? দেখো তোমাদের বলি আমি যে এই যে দেখো 1 থেকে 5 আছে,
5-এর পর আবার 6 হয়ে গেছি, মানে এখানে 5 নাই, 1 থেকে 5, 5-এর পর 6, 6-এর পর আবার 7 থেকে শুরু হবে, এভাবে আছে। তার জন্য আমরা বলবো এখানে আমাদের শ্রেণীসীমা আছে, শ্রেণীসীমানা নয়। তাহলে যদি এভাবে থাকে, এই যে এখানে 5 আছে, আবার 5 পাওয়া গেল না, 5-এর পর 6 হয়ে গেছে, এভাবে যদি থাকে শ্রেণীগুলো, তাহলে তোমরা করবা কি, তোমরা এই যে নিম্নমান থেকে, এই যে নিম্ন সীমা থেকে হাফ কমাবা আর উচ্চ সীমায় হাফ বাড়াবা, আর এর সঙ্গে হাফ বিয়োগ করব আর এর সঙ্গে হাফ যোগ করব, আর এভাবে হবে। দেখো যে হাফ যদি কমায় তাহলে 0.5 হয়ে যাবে না, যেটা হয়ে যাবে 1 থেকে হাফ কমাচ্ছ, হাফ মানে অর্ধেক 0.5, এটাই। আর এখানে হাফ বাড়াবো মানে 5.5, যেটা এই যে 5.5 হয়ে যাবে। আর এখানে এই যে 6 থেকে যদি হাফ কমাও তো এটা তো 5.5 হয়ে যাবে, তাই না? 6 থেকে হাফ কমালে, আর 10 থেকে হাফ বাড়ালে এই যে এটা যাবে 10.5 হয়ে যাবে। দেখো তো এখন আমাদের শ্রেণীর সীমানা এখন তৈরি হয়ে গেছে। দেখো এই যে 0.5 থেকে 5.5, আবার 5.5 শুরু হয়ে গেছে। দেখো এখানে যেটা ছিল সেটাই আবার শুরু হয়েছে। তো এখন কিন্তু শ্রেণী সীমানায় সাজানো হয়েছে। এই যে দেখো একেই বলা হয় শ্রেণী সীমানায় সাজানো। যদি শ্রেণী সীমানায় সাজানো না থাকে তাহলে তোমাদের সাজিয়ে নিতে হবে। কী করে বুঝবা? এই যে 5-এর পর 6 আছে বলে, মানে এই দুটো আমাদের সমান হওয়া দরকার, সমান নয় তো এভাবে করে নাও, এভাবে করে নিলে দেখো এই দুটো সমান হয়ে যাবে। এভাবে করে নিয়ে তখন তোমরা এই যে উচ্চমান থেকে নিম্নমানটা বিয়োগ করবা, বিয়োগ করে শ্রেণীদৈর্ঘ্য পাই যাবা। তাহলে শ্রেণীদৈর্ঘ্য কত হবে দেখো, এই যে শ্রেণীদৈর্ঘ্য তোমরা পেয়ে যাবা, আমি যদি দেখাই শ্রেণীদৈর্ঘ্য, আচ্ছা শ্রেণীদৈর্ঘ্য বানানটা একটু ভুল লিখে দিচ্ছি, এই যে শ্রেণীদৈর্ঘ্য হয়ে যাবে। এখন তুমি এটা থেকে এটা বিয়োগ করো বা এটা থেকে এটা বিয়োগ করো, যেটা তুমি বিয়োগ করতে পারো শ্রেণীদৈর্ঘ্য পেয়ে যাবো। মানে আমি যদি এখানে দেখাই 10.5 থেকে আমরা 5.5 বিয়োগ করবো, এই যে দেখো এটা বিয়োগ করো, এখনই অ্যান্সারটা আসবে শ্রেণীদৈর্ঘ্য, সঠিক অ্যান্সার। এটা মিলে গেলে বলে 0, আর 5 কত 10, 5 দিলে, তাই তো? তার 5.0 বলে কি এটা তো আমরা 5 পেয়ে যাবো। দেখো শ্রেণীদৈর্ঘ্য 5 পেয়ে গেলাম, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। তো 5 দেখো অপশান আমাদের আছে, এই যে অপশানটা আমাদের বি নাম্বার অপশানটা। এবার আমরা চলে যাবো 9 নাম্বার প্রশ্নে। আচ্ছা লগের অঙ্ক আছে, এই লগের মানটা দেওয়া আছে, এই লগের মানটা আমাদের বের করতে বলেছে। দেখো আমরা কীভাবে করব। আচ্ছা এখানে এর সাহায্য নিয়ে এর মানটা আমরা বের করার চেষ্টা করব, ওকে। আচ্ছা দেখো এখানে তাহলে আমরা কি করব, আচ্ছা প্রথমে আমরা একেইটুকু, ঠিক আছে, একে নিয়ে নিচ্ছি আমরা। আমাদের কত আছে, আমাদের আছে লগ হচ্ছে আমাদের LOG, এই যে দেখো লগ বানানটা LOG, লগ 81 আছে, তো 81 নিধান বলা হয় এটা, লগ 81 নিধানের সাপেক্ষে 8-এর লগারিদম, এই যে এর মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে এটা করবো কি দেখো তো, এটা আমরা সমান করবো, সমান লগ 81 নিধানটা রেখে দিলাম, আর 8কে আমরা 2-এর কিউব করে নিলাম, এটা ভাঙাতে পারবো, সমান লগ, এই যে আচ্ছা দেখো এই যে লগারিদমের পাওয়ারটা 3 আছে না, 3টা তোমরা এই সামনে নিয়ে আসতে পারবে, এই 3টা চলে আসবে সামনে, এটা লগের সূত্র। আর 81 নিধান এখন লগারিদম 2 হয়ে গেল, ঠিক আছে, এটা করতে পারবে সমান। এখন লগকে আমরা 1/, করে নিচ্ছি, 3টা রেখে দিলাম, আর লগটাকে যে নিচে নামাই, এই যে লগ, তাহলে এখন কী হবে, এভাবে যদি 1/, করে নাও লগকে, তাহলে এখানে নিধান আর লগারিদম চেঞ্জ হয়ে যাবে, মানে লগারিদম হয়ে যাবে নিধান, আর নিধানটা হয়ে যাবে এই যে লগারিদম হয়ে যাবে, এভাবে, ঠিক আছে। লগ 2 নিধানের সাপেক্ষে 81 লগারিদম, এভাবে চলে আসবে জিনিসটা। আচ্ছা উপরে 3 আছে আর নিচে এই যে লগ 2 নিধান, এখন 81কে লসাগু করবা, 3 দিয়ে লসাগু করবা, এখানে 4টা 3 পেয়ে যাবা 81কে ভাঙালে পরে, তাহলে 4টা 3 বলতে 3-এর মাথায় 4, ঠিক আছে, তোমরা লসাগু জানো, তোমরা সহজে লসাগু করতে পারবা। আচ্ছা আমি তবু লসাগুটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো 81কে যে লসাগু করো 3 দিয়ে করো, 3 দিয়ে 6, এই যে 21 হয়ে যাবে, 3 7 21, 3 9 27, আবার 3 দিয়ে 3 থেকে 9, দেখো 4টা 3 বলতে 3-এর পাওয়ারে 4, যে করতে পারবা তোমরা। আচ্ছা তাহলে এবার দেখো এই যে 3 উপরে আছে, তার আবার পাওয়ারে চলে আসলো, লগারিদমের উপর পাওয়ার, তার পাওয়ারটা কিন্তু সামনে চলে আসবে, এই যে লগের সূত্র, লগ 2 নিধান আর 3 লগারিদম, এটা হয়ে গেল আমাদের। এখন আমরা দেখো তো প্রশ্নটা দেখো, প্রথম যে মানটা আছে লগ 32, এর মানটা এই দেওয়া আছে 32 বলতে দেখো তো, মানে আমরা আবার লগকে আমি যদি উপরে নিয়ে চলে যাই, এখন
সমান সমান দেখো 3/4 তো আছেই ইন্টু, তো লগটা 1/, ছিল না, এখন আমরা 1/, করবো না, শুধু লগ লিখে দেবো। লগটাকে উপরে নিয়ে যাচ্ছে, লগ ছিল নিচে, উপরে নিয়ে যাবো। তো আবার এরা চেঞ্জ করবে, আর চেঞ্জ বলতে এই যে লগারিদম হয়ে যাবে নিধান, আর নিধানটা হয়ে যাবে লগারিদমে, এভাবে হয়ে যাবে 3/4 ইন্টু। এখন দেখো এই যে লগ 3 নিধানের সাপেক্ষে 2-এর লগারিদম, এর মানটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে। দেখো প্রথমে এটাই তো আছে, এই যে লগ 3 নিধানের সাপেক্ষে 2-এর লগারিদম, এটা এই মান দেওয়া আছে। তাহলে আমরা দেখো এই যে এর জায়গায় আমরা বসাতে পারবো, এর মানটা কিন্তু এই। তো আমাদের অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম 3/4 পেয়ে গেলাম। আমাদের এই যে লগের মানটা বের করতে বলেছিল, এই লগের মানটা আমরা সরল করে কত পেয়ে গেলাম, দেখো 3/4 পেয়ে গেলাম। অপশান আমরা চেক করব, দেখো 3/4 আমাদের বি নাম্বার কিন্তু অপশানটা মিলছে। ভালো করে দেখাই তোমাদের, যে বি নাম্বার অপশানটা এই যে। আচ্ছা, চলে যাবো আমরা পরের প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন তো হয়ে গেল, এবার চলে যাবো আমরা 10 নম্বর প্রশ্ন। দেখো এই যে আমাদের 10 নম্বর প্রশ্ন। কি বলছে প্রশ্নটা? বলছে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে তোমার πx/100 মিনিট সময় লাগে, তাই না? বৃত্তাকার পার্ক। আচ্ছা, পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে তোমার সময় লাগবে কত মিনিট, সেটা বের করতে বলেছে। চলো, এটাও ভালো প্রশ্ন আছে। তাহলে এটা কীভাবে করবা? আচ্ছা দেখো, আমি তোমাদের বোঝাই, আমি একটু ছবি এঁকে জিনিসটা। আমাদের এই যে ধরো একটা বৃত্ত আছে, এই যে আমাদের একটা বৃত্ত। তাহলে কী বলেছে দেখো, বৃত্তাকার পার্কের সম্পূর্ণ একবার পরিক্রমা করতে, তাই না? বৃত্তাকার পার্ক সম্পূর্ণ মানে এই যে দেখো, এই যে আমাদের সম্পূর্ণ পার্ক মানে পরিধি বরাবর 1 পাক ঘুরতে, তাই তো? এটাই তো আমাদের পরিক্রমা করবে। তাহলে এভাবে 1 পাক ঘুরতে কত সময় লাগে? πx/180 মিনিট সময় লাগে। এবার যদি পার্কটি সোজাসুজি যায়, সোজাসুজি বলতে এভাবে যদি চলে যায়, এভাবে সোজাসুজি মানে বেস বরাবর, এখানে কেন্দ্রবিন্দু আছে, সোজাসুজি যাওয়া মানে বেস বরাবর যাওয়া, তাই না? তাহলে বেস বরাবর বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, এই যে দেখো বৃত্তের ব্যাসার্ধ আর হলে ব্যাস কত হবে? এই ব্যাসটা হয়ে যাবে আমাদের 2r। আর পরিধি আমরা জানি 2πr, বৃত্তের পরিধির সূত্র 2πr। যে বৃত্তের ব্যাসার্ধ আর, সেই বৃত্তের পরিধি 2πr এবং ব্যাসটা হচ্ছে 2r, ব্যাসার্ধ r। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি বলেছে? এই যে এই দেখো, বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে মানে এই যে 2πr, এত একক পরিক্রমা করতে মানে এত একক যেতে কত সময় লাগে? πx/100 মিনিট। আমরা এটাই এখানে দেখাবো তোমাদের। এই দেখো 2πr, হ্যাঁ, এই যে একক যেতে পরিক্রমা করতে মানে কি, যাই ঘুরছে, 1 পাক ঘুরবে, এত একক যেতে সময় লাগে সমান সমান πx/100 মিনিট। এই যে দেখো, তাহলে 1 একক যেতে সময় লাগে কত? তাহলে 1 এককে কম সময় লাগবে। তা কম মানে কি, πx/100, কম মানে নিচে চলে আসবে। এই যে নিচে আমরা বলতে এখানে আমরা 2πr দিয়ে দেবো। এই যে দেখো এত মিনিট। এবার আমাদের বলেছিল সোজাসুজি যাবে মানে 2r, বেস বরাবর। তাহলে 2r একক যেতে সময় কত লাগবে? এখন একে যত লাগবে 2r কি বেশি লাগবে? তাহলে বেশি বলতে πx গুণিত উপরে গুণ হয়ে যাবে, এই যে 2r উপরে গুণ দিয়ে দিলাম, আর নিচে ছিল 100 গুণিত 2πr। এই যে দেখো এত মিনিট। তাহলে এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে, তাই তো? সোজাসুজি বলতে এই যে বেস বরাবর 2r এককে কত সময় লাগবে, এটাই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে এখানে সরলটা করব, দেখো পাই কেটে দাও, এখানে আর এই যে 2r কেটে দিতে পারবা, এই যে 2r আর এই 2r কেটে দিলাম। তো আমাদের থাকলো কত? দেখো তো, আমাদের রয়ে গেল x/100, এই যে x/100 এত মিনিট। এটা কিন্তু আমাদের অ্যান্সার, এই যে আমাদের মিনিট। ওকে, এত মিনিট। এটাতে বলেছিল যে বৃত্তাকার পার্কে সোজাসুজি যেতে কত সময় লাগবে? x/100 মিনিট সময় লাগবে। x/100 মিনিট কোথায় আছে দেখো, x/100 মিনিট, সেটা আমাদের ডি নাম্বার অপশানে আছে। এটাই আমাদের অ্যান্সার। চলো আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাই। ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের জি ভরকেন্দ্র বলেছে। তাহলে এবি বাহুটা 6 সেমি যদি হয়, তাহলে এজির মান বের করতে বলেছে। মানে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা,
তা দেখো খুবই ভালো প্রশ্ন। এখানে আমরা করব কি, আমাদের ত্রিভুজটা আগে তৈরি করি, তাই না? ছবিটাকে বোঝাই জিনিসটা কী বলছে কথাটা। সমবাহু ত্রিভুজ যার 3টি বাহু দৈর্ঘ্য সমান, আর ত্রিভুজটা আমরা নাম দিয়ে দিলাম ABC। এবার ভরকেন্দ্র দেখো, ভরকেন্দ্র কোথায় থাকবে? আমরা একটা যে মধ্যমা টানি, এভাবে একটা মধ্যমা তৈরি করলাম, AD মধ্যমা, ডিটা BC এর মধ্যবিন্দু, তার ভরকেন্দ্র আমরা এই জায়গায় পেয়ে যাব, এই যে ভরকেন্দ্র, ঠিক আছে, এই জি বিন্দুটা। ভরকেন্দ্র ধর্ম কি? ভরকেন্দ্রটা মধ্যমাকে এই যে এদিকে 2 ভাগ হবে, এদিকে 1 ভাগ হবে, 2:1 অনুপাতে বিভক্ত করবে। ওকে, তাহলে আমাদের যে AGর মানটা দেখো, AGর মানটা আমাদের বের করতে বলেছে। AG কত হবে? দেখো AG আমরা পেয়ে যাব। AG কীভাবে? তাহলে দেখো এই যে আমাদের মধ্যমা যেটা, তাই তো, এখানে সমবাহু ত্রিভুজের মধ্যমাই হয় উচ্চতা, মধ্যমাটাই হবে আমাদের উচ্চতা। তাহলে উচ্চতা এটা মধ্যমা, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহু তো আমাদের 6, এই যে এই বাহুগুলো হচ্ছে আমাদের 6। এই দেখো আমাদের এই যে হয়ে গেছে, এই যে উচ্চতা পেয়ে গেলাম, মানে AD মধ্যমা। তো এটা হচ্ছে আমাদের AD। এবার AG পাবো কী করে দেখো তো, মানে এই যে সম্পূর্ণ AD থেকে আমরা AG বের করছি, তাহলে AG হচ্ছে 2 ভাগ, দেখো 2 আনুপাতিক যোগ হবে, 2 আর 1 যোগ করলে 3, তাই না? এই যে দেখো 2 আনুপাতিক যোগ, আর গুণ করব কার মধ্যে বের করছি? AGটা পুরো AD থেকে বের করছি, AD যে এটা, এই যে ADর মানটা আমরা লিখেছি, মানে √3/2 ইন্টু 6, এর মধ্যে থেকে আমরা AG বের করছি। দেখো এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে 3 2 6, আর এই 2 2 কেটে দাও, তাহলে দেখো 2√3 আমাদের হয়ে গেল, 2√3। এত এককটা কী দেবো আমরা? সেমি দিয়ে দেবো, এত সেমি, এই যে AGর মানটা। তাহলে 2√3 সেমি দেখো কোথায় আছে আমাদের? A নাম্বার অপশানটা মিলছে 2√3 সেমি। আমাদের অ্যান্সার A নাম্বার। চলে যাবো পরের প্রশ্নে, 12 নম্বর প্রশ্ন। দেখো একটি ভগ্নাংশকে সসীম দশমিক সংখ্যায় প্রকাশ করা যাবে যদি তার হরের উৎপাদক কত হবে? আচ্ছা, খুবই একটা ভালো প্রশ্ন, ঠিক আছে। এসব প্রশ্নগুলো আমাদের শেখা দরকার এবং জানা দরকার। দেখো আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে হবে অ্যান্সারটা। দেখো এই প্রশ্নটা হবে, আমাদের আগে জানতে হবে যে কোনো সংখ্যাকে, দেখো যে কোনো সংখ্যাকে তোমরা দেখো মানে 2 দিয়ে ভাগ করো বা পাই দিয়ে ভাগ করো, দেখবা কি পাবা? সসীম পাবা। আমাদের এখানে সসীম দশমিক সংখ্যা আমাদের প্রকাশ করতে বলেছে। তো যে কোনো সংখ্যাকে, যেরকম আমি উদাহরণ নিচ্ছি, দেখো 7কে, এই যে 7কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তো 7কে 2 দিয়ে ভাগ করো তো কত পাবা? 3.5 পেয়ে যাবা 7কে 2 দিয়ে ভাগ করলে। এবার 7কে যদি পাই দিয়ে ভাগ করো, তো 7 5কে ভাগ, দেখো ভাগটা আমি দেখাচ্ছি তোমাদের, এই যে 5 একে 5, এই যে দেখাচ্ছি, বিয়োগ করে এখানে আমাদের 2 নেমে যাবে, দশমিক নিয়ে 0, এই যে 5 4 20, এই যে দেখো 1.4। তাহলে দেখো তো আমাদের এগুলো কি? সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। যেটা 7 দিয়ে দেখালাম তোমাদের, তোমরা যে কোনো সংখ্যাতে দেখাও, ঠিক আছে, তোমরা কী পাবো? সসীম পাবা। এখন তুমি দেখো অপশানগুলোতে যেরকম আছে 2 3 আছে, তুমি যদি 3 দিয়ে ভাগ করো 7কে, তাহলে কিন্তু সসীম পাবা না, সেই সংখ্যাটা অসীমে চলে যাবে, তাই না? এই তোমাদের আমি দেখাচ্ছি, দেখো 7কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে দেখো তো ভাগটা করো তো, 3 2 6, এই যে 6, এখানে 1 নামবে, দশমিক নিয়ে 0, এই যে 3 3 9, এই যে 1 নামবে, আবার দশমিক নিয়ে 0, আবার 3 3 9। দেখো তো এভাবে কিন্তু আমাদের চলতেই থাকবে, 3 আর 3 3 3 3 চলতেই থাকবে। এটাতে কি একটা অসীম সংখ্যা পেয়ে গেলাম, অসীম দশমিক সংখ্যা। সসীম পাবো না। সসীম বলতে মানে দশমিক পরে একটা ফিক্স সংখ্যা থাকবে, দশমিক পরে একটা সংখ্যা বা দুটা সংখ্যা বা তিনটা সংখ্যা। আর অসীম মানে কি চলতেই আছে, এ থামবেই না, একে অসীম সংখ্যা, এটা হচ্ছে সসীম সংখ্যা। তাহলে দেখো হরের যে উৎপাদক, এই যে হরগুলো 2 বা 5, দেখো 2 বা 5, তাই না? তাহলে হরের উৎপাদক হবে আমাদের 2 বা 5 হবে, যে 2 আর 5 যদি থাকে তখনই আমরা কী পেয়ে যাব? কোনো ভগ্নাংশ কী হবে? সসীম দশমিক সংখ্যা হবে, যে কোনো ভগ্নাংশ। এই যে 7/2 বলো, বা তুমি 9/2 করো, বা তুমি 5/2 করো, ঠিক আছে, বা তুমি 9/5 করো, যেটাই করো না কেন তুমি দেখবা সসীম পাবা, যে কোনো সংখ্যাই নাও না কেন, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কিন্তু সি নাম্বার হবে, একদম বোঝার প্রশ্ন আছে এটা। মানে যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবা, সসীম দশমিক সংখ্যা পাবা, পাই দিয়ে ভাগ করবা, সসীম দশমিক সংখ্যা পাবা, ঠিক আছে। এবার 3 দিয়ে যদি ভাগ করো, যেরকম এই যে 7কে দেখো 3 দিয়ে ভাগ করে তোমাদের দেখালাম, সসীম পেলাম না,
তাই না? তা আমরা কিন্তু দেখো এটাতে এ নাম্বার অপশানটা নিতে পারবো না, আর এখানেও 3 আছে, এখানেও বি নাম্বার অপশানটা নিতে পারবো না, এখানেও 3 আছে, তাই ডি নাম্বার অপশানটাও নিতে পারবো না। তাহলে আমাদের অ্যান্সার সি নাম্বার 2 এবং 5 হবে। ওকে, চলে যাবো আমরা 13 নম্বর প্রশ্ন। আচ্ছা, 13 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের এই যে সি এক্স সমান ডি ইকুয়াল 0 দেওয়া আছে, এই সমীকরণে লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে যখন কখন? দেখো, ওয়াই অক্ষের সমীকরণ কখন হয়? যখন এক্স ইকুয়াল 0 হয়। এক্স ইকুয়াল 0 হলে পরে তাকে বলবো আমরা ওয়াই অক্ষের সমীকরণ। এই যে আমাদের আছে ওয়াই অক্ষ, যেটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ হয় এক্স ইকুয়াল 0, তাই না? এক্স ইকুয়াল 0 আমরা ওয়াই অক্ষের সমীকরণ বলবো। তো এক্স ইকুয়াল 0 কখন হবে দেখো তো, আমাদের সি এক্স প্লাস ডি ইকুয়াল 0 আছে। তো এখান থেকে সি এর মানটা যদি বের করো মাইনাস ডি বাই সি পাবা, সরি সি এর মানটা বলছি, এখানে এক্সের মানটা, এই যে এটা আমাদের এক্সের মানটা বের করতে হবে। আচ্ছা, এক্স সমান 0 কখন হবে? যখন ডিটা 0 হবে, তাই তো? যদি ডিটা 0 হয়ে যায় তখনই তো আমাদের এই মানটা 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের এই যে দেখো ডি 0-র জন্য মানে ডিটাকে 0 হতে হবে, এই যে সি নাম্বার অপশানটা। ডি যদি 0 হয়ে যায় তাহলে এই সমীকরণে লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে, এই শর্তে হবে, ডি ইকুয়াল 0 হলে হবে। ওকে, আচ্ছা, এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু আগের ক্লাসও করা হয়ে গেছে, সেখানে দেখবা আরও ডিটেলসে করিয়েছি তোমাদের। আগের ক্লাসগুলো তোমরা দেখবা, যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখোনি তোমরা কিন্তু প্রথম থেকে ক্লাসগুলো দেখবা। ওকে, আমার কিন্তু প্লে লিস্টে সবগুলো ক্লাস দেওয়া আছে। অনেকে তোমরা কমেন্ট করছো যে স্যার আগের ক্লাসগুলো নাই, আগের ক্লাসগুলো আছে প্লে লিস্টে, তোমরা যেতে হবে, তোমরা সব ক্লাসগুলো পাবা। আচ্ছা, চলো আমরা পরের প্রশ্নে চলে যাবো। এই যে 14 নম্বর প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন আছে, চলো আমরা দেখি কি বলছে প্রশ্নটা। আমাদের এখানে আছে একটা রম্বস আছে আর বর্গক্ষেত্র আছে। তো এখানে আমাদের যে প্রশ্নটা বলছি, একটি রম্বস আছে আর একটি বর্গক্ষেত্র আছে, একই ভূমির উপর অবস্থিত আছে দুজনই। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এক্স বর্গ একক, রম্বসের ক্ষেত্রফল ওয়াই বর্গ একক যদি হয় তাহলে আমাদের কোনটা শর্ত স্যাটিসফাই করবে? আচ্ছা দেখো, আমরা একটা ছবি তৈরি করি, ছবিটা তৈরি করে তোমাদের বোঝাচ্ছি। আমাদের রম্বস বর্গক্ষেত্র একই ভূমি বলেছে, তো তা দেখো আমাদের ধরো এই যে আমাদের একটা বর্গক্ষেত্র যা 4টি বাহুর দৈর্ঘ্য সমান, আর রম্বস ধরো আমরা এভাবে একটা রম্বস তৈরি করছি। এই যে আমাদের একটা রম্বস, আমি এই জায়গাটা একটু বাড়িয়ে দিচ্ছি এখান থেকে, এই জায়গাটা মানে এখানে আমাদের এই যে দেখো এ বি সি ডি আমাদের একটা বর্গক্ষেত্র, আর এটা আমরা ই নাম দিই, এই যে ই বি সি এফ, এটা এফ না দিয়ে দিলাম, ই বি সি এফ আমাদের রম্বস, তাই তো? এভাবে একটা বর্গক্ষেত্র দেখালাম, একটা রম্বস দেখালাম, একই ভূমি দেখালাম, একই ভূমির উপর অবস্থিত বলেছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে রম্বসের ক্ষেত্রফল আমাদের জানতে হবে। রম্বসের ক্ষেত্রফল একটা সূত্র আছে, এই যে আমাদের রম্বস ই বি সি এফ, ই বি সি এফ রম্বস, ই বি সি এফ। এই রম্বসের যে ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে মানে একটা সামুদ্রিকের যেটা ক্ষেত্রফলের সূত্র, সামুদ্রিক আর রম্বস তো একই জিনিস, তাই না? আচ্ছা, সামুদ্রিক ক্ষেত্রফল যেটা হবে সেটাও রম্বসের ক্ষেত্রফল হবে, এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। আচ্ছা, এখানে যেটা আমাদের বলেছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এক্স, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি এক্স হয়, তাই না? তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পেয়ে যাবো, ক্ষেত্রফলকে যদি বর্গমূল করো তাই যে দেখো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হয়ে যাবে √x পেয়ে যাবো, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে রম্বসের যেটা উচ্চতা, আমরা এই বিন্দু থেকে যে লম্ব টানলাম, দেখো এখানে লম্ব, তাহলে সিডি কিন্তু আমাদের কি, সিডি হচ্ছে আমাদের রম্বসের উচ্চতা, তাই না? তাহলে এই যে সিডির মান, এটা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য, তাহলে সিডি কত হবে √x হয়ে যাবে, এই যে দেখো। তাহলে এখানে ভূমিটা আমরা √x পেয়ে গেলাম, আর এই যে উচ্চতা যেটা রম্বসের উচ্চতাও সেটা √x পেয়ে গেলাম, তাই না? তো এখানে বসাও হাফ ইন্টু ভূমি √x, এই যে ভূমিটা বিসি √x, আর উচ্চতা দেখো ওই যে উচ্চতার লম্ব যেটা, সেটাই তো বলবো, এখান থেকে লম্ব আছে কিন্তু। ওকে, এটা আছে দেখো বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এটা তো লম্ব আছে আমাদের এই বিন্দু থেকে এখানে, মানে সিডি লম্ব এফ এটা বলতে পারবো। তাহলে এই যে উচ্চতা, রম্বসের উচ্চতা সিডি, যার মানটা আমরা √x পেয়ে গেছি, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য, তাই যে উচ্চতা হচ্ছে আমাদের √x সমান। তাহলে এখানে কত হবে দেখো, এই যে √x গুণ করে তোমরা x পেয়ে যাবা, তাই না? তো দেখো এটা তোমাদের নিয়ম আছে যে এই যে √x একই আছে x না, তার রুটটা কিন্তু উঠে যাবে x হয়ে যাবে, আর নিচে 2, এটা মনে রেখে দেবা তোমরা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের রম্বসের কি ক্ষেত্রফল পেয়ে গেলাম, এটা আমাদের রম্বসের ক্ষেত্রফল।
আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল আবার বলে দিয়েছে কত, এই যে ওয়াই বর্গ একক বলে দিয়েছে। তাহলে এটাই কিন্তু আমাদের কত, এই যে ওয়াই বর্গ একক, মানে আমরা এখানে বলতে পারবো যে x/2 এটা রম্বসের ক্ষেত্রফল, আর রম্বসের ক্ষেত্রফল আবার ওয়াই বর্গ একক, এটা সমান, তাই না? আচ্ছা, এই সমীকরণ থেকে দেখো তো আমরা বলতে পারবো এখন, এই সমীকরণ থেকে বলে দেবো যে এখান থেকে আমরা বলবো এক্সটা বড় আছে ওয়াইয়ের চেয়ে, ঠিক আছে, এক্সটা বড় আছে ওয়াইয়ের চেয়ে, তাই না? কী করে দেখো, মানে আমি যদি এটাকে 4 নিই, দেখো এই মানটা যদি আমরা 4 নেওয়া হয়, তাহলে এই মানটা আমরা 2 নিতে পারবো, এটা আমাদের 2 আছে, তাই 4 হচ্ছে 2 এর চেয়ে বড়, এই যেখানে বসাও, এখানে যদি বসাও দেখো 4/2 = 2, এই যে এক্সটা 4 ওয়াইটা 2, এখানে কাটাকাটি করো, এই যে দেখো এটা 2, মানে 2 আর 2 সমান, তাই তো? এভাবে মানগুলো নিতে পারবো। তাহলে কি এক্সের মানটা বড় পেলাম না, x4 y2 পেলাম। তাহলে এখান থেকে বুঝতে পারবো যে এই সমীকরণ থেকে বোঝা যায় এক্সটা বড় কার চেয়ে ওয়াই চেয়ে, তাহলে x>y, এই হচ্ছে আমাদের শর্ত। তো দেখো তো আমাদের কোনটা অপশান বলছে, x>y, এই যে আমাদের এক্সটা, সরি এই যেটা আছে সি নাম্বারটা, x>y, মানে এক্সটা বড় কার চেয়ে ওয়াইয়ের চেয়ে বড়, আমাদের অপশান সি নাম্বার। খুবই একটা ভালো প্রশ্ন ছিল, একদম দেখো তোমাদের বুঝিয়ে দিয়েছি সহজভাবে। তাহলে এইভাবে তোমরা অঙ্কটা করে নিতে পারবা। ওকে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাবো। এখন আমরা 2 এর প্রশ্নগুলো চলে আসলাম, এগুলো হচ্ছে 2 মার্কের প্রশ্ন আছে, এক একটা প্রশ্ন 2 মার্কের। তো দেখো 2 এর 1 নম্বর প্রশ্নটা যেটা বলেছে, একটি দ্রব্য পরপর 20% এবং 5% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় বের করতে বলেছে। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো তো খুবই ভালো অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসে, বারে পরীক্ষায় দেখা যায়। চলো আমরা সমাধানটা করি। আর এই টাইপের অঙ্ক আমাদের এর আগের ক্লাসে করাও হয়েছে, শুধু ওখানে এই যে মানগুলো আলাদা ছিল, তাই না? 20% ছিল বা 10% ছিল, এখানে যেহেতু 5% বলেছে। আচ্ছা চলো আমরা করাই। তো পরপর 2 বার ছাড় দিচ্ছে কোনো দ্রব্যে, কোনো একটা দ্রব্য বা বস্তু আছে। আচ্ছা, প্রথমে ধরো 20% ছাড়ে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যকে আমরা বলবো এসপি, মানে সেল প্রাইস, এটাকে বলা হয় বিক্রয় মূল্য। তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? প্রথমে আমরা 100 টাকা দাম ধরে নেব জিনিসটার, তাই না? জিনিসটার দাম যদি 100 টাকা হয়, তাহলে 100 টাকার মধ্যে 20 টাকা ছাড়, তো ছাড় দিয়ে কত হয়ে গেলো? 80 টাকা হয়ে গেল। তাহলে 80 টাকা হয়ে গেল বিক্রয় মূল্য। এখন এবার আবার দিচ্ছে কত? 80 টাকার 5% ছাড়, তাহলে 80 টাকার 5% ছাড়, তাহলে 5/100 সরল করি আমরা, এই যে 0 কেটে দিলাম, 5 দিয়ে 10, 2 4 8, তা কত পেলাম আমরা? 4 টাকা পেয়ে গেলাম। তাহলে 80 টাকা ছিল বিক্রয় মূল্য, এখন আবার 4 টাকা ছাড় দিবে, তাই তো? 80 টাকার 5% ছাড় বলতে 4 টাকা ছাড়, তাহলে এখন যে বিক্রয় মূল্য হয়ে যাবে এসপিটা কত হবে? এখন দেখো তো, এখন হয়ে যাবে আমাদের 76, এই যে 80 থেকে 4 বাদ দাও, 76 টাকা হয়ে যাবে, এটা আমাদের বিক্রয় মূল্য। এবার সমতুল্য ছাড় যেটা আমাদের বের করতে বলেছে, সমতুল্য ছাড়, সমতুল্য বানানটাকে দেখে নিই, সমতুল্য ছাড় সমান সমতুল্য ছাড় কী করে পাবো? এই যে যেটা ছাড় পেয়ে যেটা বিক্রয় মূল্য হলো শেষে 76 টাকা বিক্রয় মূল্য, এই যে 100 থেকে এই যে 76 টাকা বাদ দিয়ে দাও, তাই না? যেহেতু শতকরা, তার জন্য 100 থেকে বিয়োগ করবা, এই বিয়োগফলটাই হবে সমতুল্য ছাড়। তাহলে বিয়োগ করে তোমরা কত পেয়ে যাবা? এটা 24 পেয়ে যাবা। দেখো 24%, এটাই হচ্ছে সমতুল্য ছাড়। কোনো দ্রব্যে যদি পরপর 2 বার ছাড় দেয়, 20% ছাড় বা 5%, এই যে দেখো 20% এবং 5% ছাড় যদি দেয়, তাহলে সমতুল্য ছাড়টা আমরা কত পেয়ে গেলাম? 24% পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সারটা 24%। 2 নম্বর প্রশ্ন, এখানে দেখো এম এর কোন মান বা মানগুলির জন্য এই যে দুটো সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ 2 এর কোনো সমাধান থাকবে না। আচ্ছা, সমাধান থাকবে না কখন? আচ্ছা, সেটা আমাদের জানতে হবে। দেখো দুটি সমীকরণের সমাধান থাকবে না, দেখো শর্তটা আমাদের যেটা হবে, শর্তটা এইভাবে তোমরা তৈরি করবে। এই যে আমাদের দুটি সমীকরণ আছে না, যদি এই দুটি সমীকরণের কোনো সমাধান যদি না থাকে, সমাধান মানে এক্সের মানই পাওয়া যাবে না, যদি সমাধান না থাকে তখন তোমরা এইভাবে করবা। এই দেখো এক্সের সহগ, মানে প্রথম সমীকরণের এক্সের সহগ বাই দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ। দেখো দ্বিতীয় সমীকরণ এক্সটা এখানে আছে, এক্সের সহগ কিন্তু এখানে -1 আছে, এই যে -1। ওকে, সমান হবে এই যে প্রথম সমীকরণের ওয়াই সহগ, প্রথম সমীকরণের ওয়াই সহগ দেখো -3 বাই, আর দ্বিতীয় সমীকরণের ওয়াই সহগ, দ্বিতীয় সমীকরণের ওয়াই সহগ কত আছে? 4 - m আছে, দেখো এই যে 4 - m, এই যে এই শর্তটা স্যাটিসফাই করবে। এই দুটি সমীকরণের সমাধান থাকবে না কখন? যখন এটা হবে প্রথম সমীকরণের, এই যে সেই সমীকরণ দুটির এক্সের সহগ
এক্সের সহগের যে অনুপাতটা সমান সমান হয়ে যাবে, হ্যাঁ, সেই দুটি সমীকরণের ওয়াইয়ের সহগের অনুপাতের সঙ্গে সমান হবে। এই শর্তটা যদি স্যাটিসফাই করে তখনই বলে দেবো আমরা এই দুটি সমীকরণের কোনো সাধারণ সমাধান থাকবে না। চলো এখান থেকে সরল করে আমরা কার মানটা, এম এর মানটা বের করে নেবো। আমাদের এম এর মানই বের করতে বলেছে। তাহলে দেখো তো এখানে আমরা কী করবো, বর্গমূল করে নিই। যদি বর্গমূল করা যায় তাহলে আমাদের হয়ে যাবে 4m - m স্কোয়ার সমান এখানে -1 -3, 3 হয়ে যাবে। আচ্ছা বাঁ দিকে নিয়ে আসি আমরা সবাইকে। তাহলে এখানে 4m - m স্কোয়ার -3 = 0। আচ্ছা -4m স্কোয়ার প্লাস 4m - 3 = 0। দেখো প্রথমে যখন মাইনাস হয়ে গেল তা আমরা করবো কি, মাইনাস দিয়ে আমরা গুণ করে দিই। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করো এটা হয়ে যাবে m স্কোয়ার, আর মাইনাসগুলো প্লাস প্লাস মাইনাস হয়ে যাবে, চিহ্ন পাল্টে যায়। এটা হয়ে যাবে -4m + 3 = 0। এবার আমরা এখানে মিডিল ফ্যাক্টর করে নেব। দেখো মিডিল ফ্যাক্টর তোমরা জানো, দেখো m স্কোয়ার মাইনাস, দেখো এটা ভাঙাই যদি আমরা, তাহলে এটাকে আমরা 3 + 1 এটা ভাঙাতে পারবো, m + 3 = 0, তাই তো? এভাবে তো মিডিল ফ্যাক্টর। মানে এই যে দেখো 3 এখানে 1 আছে, কিছু না তাহলে 1 ধরো, 3 একে 3, এখানে দেখো এই যে এই দুটো গুণ করে যা হবে এই দুটো গুণ করে তাই হবে, 3 একে 3, আর এই দুটো যোগ বিয়োগ করে এটা আনতে হবে। এই যে 4 আছে দেখো 4, 4m চলে আসবে আমাদের। এভাবে মিডিল ফ্যাক্টর ভাঙাতে হয়। m স্কোয়ার এটা গুণ করে না, 3m - m + 3 = 0। তাহলে এখানে দেখো m যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে, এটা এখানে -1 কমন নিয়ে নাও, -3 = 0। আচ্ছা এখানে দেখো এবার আমরা দেখো মিডিল ফ্যাক্টরে এই দুটো পার্ট কিন্তু সবসময় সমান আসবে। তাহলে m - 3 কমন, তাই তো? এই দুটো থেকে কমন, আর এখানে m পরে থেকে গেল, আর এখানে -1, আচ্ছা -1 পরে থাকে, এদিকে 0। আচ্ছা হয় অথবা দিয়ে আমরা দেখো, হয় m - 3 = 0 অথবা m - 1 = 0। আচ্ছা এখান থেকে দেখো এই যে m এর মানটা -3টা এদিকে নিয়ে এসে m এর মানটা কত পেয়ে যাব, m এর মানটা পেয়ে যাবো আমরা 3, আর এখানে m এর মানটা -1 দিয়ে গেলে 1 পেয়ে যাবো। দেখো m এর মান পেয়ে গেলাম। তার বলেছিল m এর কোন কোন মানের জন্য, m এর 1, 3 এই মানের জন্য সেই সমীকরণটির কোনো সাধারণ সমাধান থাকবে না। এটা কিন্তু আমাদের অ্যান্সার। m এর মান হচ্ছে 1 এবং 3 মান। ওকে, আচ্ছা 3 নম্বর প্রশ্নটা। আর এখানে দেখো PQRS একটা আয়তক্ষেত্র আছে, আমাদের ছবিটা দেওয়া আছে পাশে। প্রদত্ত চিত্র থেকে x ও y এর মানটা বের করতে বলেছে। আচ্ছা আমরা ছবিটা তৈরি করি, ছবিটা তৈরি করে তোমাদের ভালো বোঝানো যাবে। আয়তক্ষেত্র ছবি তো, এই দেখো আমাদের একটা আয়তক্ষেত্র, এই যে কর্ণগুলি আছে, কর্ণগুলি আমরা যোগ করে দিই। দেখো আমাদের আয়তক্ষেত্র, আমরা ছবিটা তৈরি করলাম। ওকে, আচ্ছা চলো আয়তক্ষেত্রের নাম PQRS এভাবে নাম দেওয়া আছে, আর এই কোণটা দেওয়া আছে কত, 100 ডিগ্রি। আর দেখো এই কোণটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আমাদের কিন্তু 100 ডিগ্রি হবে। এটা হচ্ছে বিপরীত কোণ। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান হবে, PQ সমান PR, আর কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করবে। আচ্ছা তাহলে এই কোণটা হবে আমাদের কত, 100 ডিগ্রি। এখন আমরা দেখো এই কোণটা আমরা বের করতে পারবো। আচ্ছা তাহলে আমরা দেখো তো এই কোণটা আমরা বের করতে পারবো। এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কিন্তু আমাদের 80 ডিগ্রি হয়ে যাবে, তাই না? মানে এই যে আমাদের এই যে PR সরলরেখাংশ, মানে 180 ডিগ্রি হয়। তাহলে সরল কোণ, তাহলে 100 ডিগ্রি হলে এটা 80 ডিগ্রি হবে, দুটো মিলে 180 ডিগ্রি। এবার দেখো আমাদের এই যে দেখো এই যে কর্ণ দুটি তো সমান, তাহলে কর্ণগুলি যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে আমাদের এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। মানে এখানে ও নাম দিই, তার মানে OP আর OS সমান হবে, এদিকে OS আর OR সমান হবে, তাই তো? তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তাহলে এই দেখো এটা যদি 100 ডিগ্রি কোণ হয়, দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণও কী হবে, এই দুটো কোণ সমান হবে। তাহলে এরা কত ডিগ্রি করে হবে বলো তো, 40 ডিগ্রি করে হবে না? এই যে 40 ডিগ্রি, তাই তো? যে 40, 40, 80 ডিগ্রি, আর এদিকে 100 ডিগ্রি, ত্রিভুজের 3টি কোণের যোগফল কত, 180 ডিগ্রি। এবার এই কোণটা পেয়ে গেছি আমরা 80 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ কত ডিগ্রি করে হবে,
এই দুটো কোণ সমান হবে, যদি দুটো বাহু সমান বলে এই দুটো কোণ সমান হবে, তাহলে এরা হয়ে যাবে 50 ডিগ্রি করে। এই যে এই কোণটা পাবা 50 ডিগ্রি আর এই কোণটা পাবা 50 ডিগ্রি, তাই না? মানে দুজনে মিলে হবে 180 ডিগ্রি, দুজনে মিলে হবে 100 ডিগ্রি, যেহেতু এ আছে 80 ডিগ্রি, 100 ডিগ্রি আর এদিকে 80 ডিগ্রি, 180 ডিগ্রি, তার জন্য এরা অর্ধেক করে হবে, 100 ডিগ্রির অর্ধেক 50 ডিগ্রি, 50 ডিগ্রি। তাই দেখো তো আমরা কিন্তু পেয়ে গেছি মান। আমাদের যে প্রশ্ন বলেছিল এটা হচ্ছে ওয়াই কোণ, যে এটা আমাদের ওয়াই কোণ বলেছিল, তাহলে ওয়াইটা আমরা কত পেয়ে গেলাম, ওয়াই ডিগ্রি পেয়ে গেলাম 40 ডিগ্রি। আর এই যে এটা আমাদের এক্স ছিল, তাহলে এক্স ডিগ্রি কত পেয়ে গেলাম, এটা 50 ডিগ্রি। এই যে এক্স এবং ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম এই যে একদম ছবি থেকে। এভাবে তোমাদের কিন্তু বের করে নিতে হবে, মানে কোণগুলো তৈরি করে নিবা, কোণগুলো তৈরি করলেই দেখো মানগুলো কিন্তু পেয়ে যাবো আমরা। আচ্ছা, এবার চলে যাব 4 নম্বর প্রশ্নে। দেখো একটা লগের সমীকরণ দেওয়া আছে, এখান থেকে বলেছে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করো, মানে এখানে ওয়াইয়ের মানটা বের হবে এক্স দিয়ে, তাই না? এভাবে আমাদের কাজ করতে হবে। তো চলো আমরা করে নিতে পারবো। তো আমাদের এখানে লগ কিন্তু থাকবে না সমীকরণটাতে, আর সমীকরণ থেকে লগ সরাতে হবে। তাহলে এখানে দেখো লগকে যদি আমরা সরাই, তা প্রথমে কত আছে আমাদের 3 আছে, তো 3-এর জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম, প্লাস লগ 10 নিধান এক্স লগারিদম, আর এটা আছে 2 লগ 10 নিধান ওয়াই লগারিদম। দেখো 1টা নিয়েছি আমরা এই জন্য, বা 3 1-এর জায়গায় আমরা লিখব লগ 10 নিধান আর 10 লগারিদম, তাই তো? এই যে নিধান আর লগারিদম সমান হয়ে গেলে সেই লগের মানটা 1 হয়ে যায়, মানে এর মান কিন্তু 1। এটা যদি 1 হয় দেখো 1-এর জায়গাটা লিখতে পারবো আমরা। আর এখানে আছে লগ 10 নিধানের সাপেক্ষে এক্সের লগারিদম। আর এখানে দেখো তো এই যে লগ 10 নিধান এই যে ওয়াই, যে 2টা লিখে নিই, 2টা তোমরা এই পাওয়ারে নিয়ে আসতে পারবা, ঠিক আছে? এটা নিয়ম আছে, এখানে যদি থাকে লগের পাশে তাহলে এটা পাওয়ারে চলে আসবে, পাওয়ারে থাকলে এখানে আসে আর এখানে থাকলে পাওয়ারে আসবে, এটা করে নিতে পারবে। বা এবার একইভাবে এখানেও করতে পারবে, 3টাকে যে 10-এর পাওয়ারে নিয়ে আসতে পারবে, তো এখানে লগ 10 নিধান আর এখানে 10-এর কিউব হয়ে যাবে, প্লাস লগ 10 এক্স, এই যে 10 নিধান এক্সের লগারিদম। আর এটা এভাবে রেখে দিলাম ওয়াই স্কোয়ার। এবার এখানে লগের সূত্র অ্যাপ্লাই করবো আমরা, বা এই যে দেখো নিধান যখন সমান হয়ে গেছি আর লগ যোগের আকারে আছে, তাহলে একটা লগ লিখে যে লগারিদমগুলো গুণ হয়ে যাবে, মানে 10-এর কিউব ছিল না, এই যে 10-এর কিউব গুণিত এই যে এক্সটা আছে লগারিদম এক্স, এই দুটো লগারিদম গুণ হয়ে যাবে যেহেতু নিধান সমান আছে একটা লগ রেখে। ওকে, আচ্ছা এখানে কিন্তু আমাদের নিধানটা আমাদের 10 আছে, এই যে নিধানটা আমরা 10 দিয়ে দিলাম, এইদিকে লগ নিধান 10 আর লগারিদম ওয়াই স্কোয়ার, এভাবে চলে আসলো। আচ্ছা এবার দেখো এখন তোমরা কি করতে পারবা, দেখো এই যে লগ, এই যে ওইদিকে লগ লগ সমান আছে লগ নিধান, তাহলে লগ লগ ভ্যানিশ করতে পারবো, মানে লগ যে নিধান আর লগ নিধানটা ভ্যানিশ করে দাও, তাহলে লগারিদম সমান হয়ে যাবে। তাহলে এখানে 10-এর কিউব গুণিত এক্স সমান সমান তোমরা ওয়াই স্কোয়ার এটা লিখতে পারবা, তাই না? এই যে লগ 10 আর লগ 10 ভ্যানিশ করে লগারিদমগুলো সমান হয়ে যাবে, এটা কিন্তু লগের নিয়ম আছে, এটা করে নিতে পারবা। এবার এখান থেকে ওয়াই স্কোয়ার মানটা বের করে নেবো। দেখো ওয়াই স্কোয়ার মানটা আমাদের বেরিয়ে গেছে, এই যে ওয়াই স্কোয়ার সমান সমান আমাদের কত হবে, 10-এর কিউব আমরা জানি 1000, এই যে 1000 ইন্টু এক্স, 1000 এক্স, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান 1000 এক্স। এই যে আমাদের এটাই তো করতে বলেছিল, এই যে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ, এক্সকে দেখো ওয়াই দ্বারা প্রকাশ করে নিয়েছে, এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করে নিয়েছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, তাই না? এই যে আমাদের অ্যান্সার। আচ্ছা এবার চলে যাবো আমরা পরের প্রশ্নে। এবার করাবো আমরা 5 নম্বর প্রশ্ন। এখানে আমাদের বলেছি দুটি বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দ্বয়ের সংযোজন সরলরেখাংশ ওয়াই অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত তা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তার আমাদের যেখানে প্রশ্নটা বলেছে, দেখো আমি তোমাদের বুঝাই প্রশ্নটা, এই যে ওয়াই অক্ষ, তো এই যে আমাদের ধরো এই যে ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষ, তাহলে এই যে দুটি বিন্দু আছে, দেখো প্রথম বিন্দুটা 7,3, এই যে 7,3 ধরো এই জায়গায় আছে, আর এটা আছে -9,6, মানে সরলরেখাংশটা এভাবে হবে, দেখো তোমাদের যদি দেখায় এই যেভাবে আছে, এই দেখো মানে এখানে ধরো এই বিন্দুটা প্রথম বিন্দুটা নিলাম, এই যে এই বিন্দুটা এটা 7,3, এটা হচ্ছে আমাদের 7,3,
আর এটা আমরা বি বিন্দু নিয়ে নিলাম, এটা বি বিন্দু, এই বিন্দুটা আছে -9,6, তাই তো? এদিকে মাইনাস হবে, এদিকে 6, এদিকে 7, এদিকে 3, এই যে দেখো এভাবে আমাদের বিন্দু। তাহলে এই যে আমাদের দেখো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ মানে এ বিটা, ওয়াই অক্ষকে দেখো এই যে এখানে আমাদের ছেদ করেছে, ওয়াই অক্ষকে এটা পি বিন্দু ধরে নিলাম। তাহলে ওয়াই অক্ষ দ্বারা যে অনুপাতে, তাই না, মানে যে অনুপাতে বিভক্ত হয়েছে, তাই না, এই ভাগটা আর এই ভাগটা অনুপাতটা আমাদের বের করতে বলেছে। আমরা ধরে নেব সেটা হচ্ছে m:n। এই যে দেখো যে অনুপাতে মানে m:n অনুপাতে বিভক্ত করে, তাহলে আমাদের m:n দরকার, এটা আমাদের বের করতে বলেছে এখানে। তা দেখো m:n আমরা পেয়ে যাব। তার আগে আমাদের দেখো পি বিন্দুর স্থানাঙ্ক যদি বলি, তাহলে ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্সের পার্টটা কিন্তু 0 হবে, প্রথমটা 0 হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখন কী করব, পি বিন্দুর ভুজ বের করব। পি বিন্দুর ভুজ বের করব। দেখো এই যে এই দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এবং পি বিন্দুটা m:n অনুপাতে বিভক্ত করে অন্তস্থভাবে, এবং পি বিন্দুর ভুজ যদি বের করি, পি বিন্দুর ভুজ এখানে 0, আর এখান থেকে আমরা ভুজ আবার বের হবে। তাহলে আমাদের এখানে পি বিন্দুর ভুজ বের করব, পি বিন্দুর ভুজ। আচ্ছা, ভুজ বলতে তোমাদের যেটা বলবো, ভুজ কী জিনিসটা, ভুজ হচ্ছে এক্সের পার্টটাকে ভুজ বলা হয়, এই যে এক্সের পার্টটা ভুজ, আর ওয়াই পার্টটাকে কোটি বলা হয়, এটা ভুজ এটা কোটি, এক্সের মানটাকে ভুজ বলা হয়। তাহলে পি বিন্দুর ভুজ, তাহলে পি বিন্দুর ভুজ কী করে পাবো? এই যে নিয়ম আমাদের কি দেখো, এই যে আমাদের আচ্ছা আচ্ছা এইদিকে এমটা এইদিকে এনটা করলে বেশি ভালো হয়, মানে আগে এ লিখেছি না, তাহলে এটা আমরা এম করে দিলাম, আর এটাকে আমরা এন করে দিচ্ছি, এটা আমাদের এন। সে তোমরা যদি করতে পারো কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, যেহেতু এ বি এম এন এভাবে করে দেখালাম, দেখো এটা এন। তাহলে আমরা দেখো ভুজটা পাবো এই যে m গুণিত -9, এই যে এখানে দেখো আমি দেখাচ্ছি, সরি এখানে তো বন্ধনী হবে না, সেখানে দেখাচ্ছি সমান সমান দেয় m গুণিত -9 প্লাস এই যে m গুণিত -9 প্লাস আর n গুণিত 7, এই যে n গুণিত 7, ওকে। আর নিচে সেই অনুপাতের যোগফল, এই যে m:n ছিল না, m আর n এর যোগ করে নিবা। এভাবে আমরা এক্সের পার্টটা পাবো, ওয়াইয়ের পার্টটা দরকার না, যেহেতু এক্সের পার্টের সঙ্গে এক্সের পার্ট সমান করে নেব। পি বিন্দুর ভুজ এটা, আর পি বিন্দুর ভুজ আবার 0, তাহলে এই মানটা হচ্ছে আমাদের 0, দেখো, ওকে। এখান থেকে আমরা m:n বের করে নিতে পারবো। তাহলে এখানে আমরা দেখো -9m প্লাস 7n, এটা তো 0-র সঙ্গে বর্গগুণ করলে পার্টটা 0 হয়ে যাবে, সমান সমান 0। তাহলে -9m সমান সমান থেকে -7n, এটা ওইদিকে পাঠিয়ে দিলাম, মানে মাইনাস মাইনাস কেটে দিতে পারবো। এবার এই জায়গায় দেখো আমরা এই যে আমাদের যে হয়ে গেল কত, এই যে 9m সমান সমান 7n, ঠিক আছে, এই যে এখান থেকে আমরা এখানে নিয়ে আসলাম। এবার এখানে তোমরা m/n করে নিতে পারবা, আর 7/9 করে নিতে পারবো। তাহলে আমাদের দেখো m:n আমরা পেয়ে গেলাম কত, 7:9, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে বলেছিল এখানে, এই যে এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ ওয়াই অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত করে তা, তাহলে কী অনুপাতে বিভক্ত করছে, 7:9, তাহলে আমরা যে অ্যান্সারটা পেলাম 7:9, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে চলে যাবো 6 নম্বর প্রশ্নে। ত্রিভুজ এবিসি আছে, এর অন্তঃকেন্দ্র ও বলে দিয়েছে, কোণ বিওসি 110 ডিগ্রি হলে কোণ বিএসির মান বের করতে বলেছে। আচ্ছা, ভালো প্রশ্ন আছে আমাদের, চলো আমরা ছবির আগে তৈরি করি। অন্তঃকেন্দ্র দেখাবো আমরা দেখো একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, আচ্ছা ত্রিভুজ এবিসি, আমাদের ত্রিভুজ আছে এ বি সি। আচ্ছা, অন্তঃকেন্দ্র যখন আছে অন্তর্বৃত্ত আছে, দেখো অন্তর্বৃত্ত আমি তৈরি করছি, ত্রিভুজের অন্তর্বৃত্ত, ত্রিভুজের মধ্যে একটি বৃত্ত হবে, বাহুগুলিকে স্পর্শ করবে, এইভাবে করে এই দ্বারা আমি একটা অন্তর্বৃত্ত তৈরি করলাম, যাই হোক, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এই যে অন্তর্বৃত্ত, অন্তর্কেন্দ্র এখানে আছে, এই যে অন্তর্কেন্দ্র ও বলে দিয়েছে। আচ্ছা, আমরা এখানে এই যে ওবি যেটা হবে, যে ওবি যোগ করব, আর এদিকে ওসি যোগ করব, এই যে ওবি আর ওসি। এখানে দেখো এই যে ওবিটা কোণ বি কোণের কিন্তু সমদ্বিখণ্ড,
আর ওসিটা কোন সি কোণের সমদ্বিখণ্ডক হবে। এই যে এটাই আমাদের কিন্তু এই যে অন্তর্বৃত্তের ধর্ম। এটা যদি আমাদের অন্তর্কেন্দ্র হয় আর এটা অন্তর্বৃত্ত, তাহলে ওবিটা হয়ে যাবে কি, ওবিটা হবে বি কোণের সমদ্বিখণ্ডক আর আর ওসিটা হবে সি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এখানে আমরা লিখতে পারবো এই যে ওবি কমা ওসি যথাক্রমে কোণ বি, এই যে ওবিটা হবে বি কোণের সমদ্বিখণ্ডক, ও কোণ সি, ও বি ও সি যথাক্রমে কোণ বি কোণ সি এর কি, এর হচ্ছে এটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক একে বলবো, ঠিক না, কোণ সমদ্বিখণ্ডক যেটা বলা হয়। এই কোণের সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক এই যে দেখো। ওকে, এটা মনে রাখবা। মানে এই যে ওবিটা মানে এদিকার কোণটা এদিকের কোণটা সমান হবে, মানে বি কোণটাকে সমান দুভাগে ভাগ করে দিবে এই যে ওবির সরল অংশটা। একইভাবে এই যে ওসিটাও বি কোণটাকে সমান দুভাগে ভাগ করে দেবে। আচ্ছা দেখো, এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে কোণ বিওসি 110 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে আমাদের কত 110 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা কি জানি, এই যে ত্রিভুজ বিওসি এর তিনটি কোণের যোগফল, এই কোণটা 180 ডিগ্রি, সেটা আমরা দেখাচ্ছি। মানে কোণ, এই কোণটা যদি বলি ওবিসি প্লাস, আর এই কোণটা ওসিবি, কোণ ওসিবি প্লাস, আর এটা হচ্ছে আমাদের বিওসি, কোণ বিওসি মিলে এই যে ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি। আচ্ছা এবার আমরা কী করবো দেখো তো, আমরা এক কাজ করি, এখানে কোণ ওবিসি থাক প্লাস এদিকে কোণ ওসিবি, এর মান আমরা জানি 110 ডিগ্রি, বসিয়ে দিলাম 180 ডিগ্রি। আচ্ছা আমরা বা কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি, আচ্ছা এটা এদিকে বিয়োগ হয়ে যাবে, এদিকে যদি বিয়োগ করে নাও, বিয়োগ করে দেখো 70 ডিগ্রি পেয়ে যাবো। 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বিয়োগ করলে 70 ডিগ্রি পাবা। এখন আমরা কী করবো, আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি দেখো, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 কোণ ওবিসি 2 কোণ ওসিবি সমান। ওকে, এদিকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে হয়ে যাবে আমাদের 2 × 70 ডিগ্রি। দেখো তাহলে এবার দেখো, এবার তোমাদের বুঝতে হবে এখানে এই যে এই কোণের ডবল মানে কি, পুরো এই যে বি কোণটা, তাই না, মানে এবিসি কোণটা। তাহলে এটা আমরা এই যে বি কোণ বলতে এবিসি কোণ বলতে পারবো, কোণ এবিসি। তোমার এটা এই যে দেখো এই কোণের ডবল, এটা তো আমাদের কী ছিল, সমদ্বিখণ্ডক ছিল কোণের, অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে এই ডবল মানে কি, পুরো এবিসি কোণটা। আর এই কোণের ডবল মানে পুরো কী হবে, সি কোণটা মানে এসিবি কোণটা, কোণ এসিবি, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা এখানে হবে 70, 7 দিয়ে 14, 140 ডিগ্রি। এই যে দেখো, তাহলে আমাদের এই দুটি কোণের যোগফল পেয়ে গেলাম কত, 140 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু এখানে বলেছিল প্রশ্নে কোণ বিএসি, এই যে বিএসি এই কোণের মান বের করতে বলেছিল, তাই না। তাহলে আমাদের ত্রিভুজে দুটি কোণের যোগফল পেয়ে গেছি, এই যে এই দুটি কোণের যোগফল পেয়ে গেলাম 140 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে যাবো আমরা। তার অতএব কোণ বিএসি কত হবে, 180 ডিগ্রি থেকে এই যে দুটি কোণের যোগফল জানা আছে সেটা আমরা বাদ দিয়ে দেবো 140 ডিগ্রি, তাই না, তখন আমাদের হয়ে যাবে এই কোণটা বেরিয়ে আসবে। আচ্ছা তাহলে এখানে বিয়োগ করে নাও, এটা বিয়োগ করে পেয়ে যাবা 40 ডিগ্রি পেয়ে যাবা। দেখো আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের বলেছিল কোণ বিএসির মান কত পেয়ে গেলাম আমরা, 40 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, এবার আমরা চলে আসবো 7 নম্বর প্রশ্নে। আচ্ছা এখানে 3টি বিন্দু দেওয়া আছে, 3টি বিন্দু যদি সমরেখ হয় তাহলে কে এর মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা চলো দেখো, সমরেখ বিন্দু, তাহলে এখানে দেখো 3টি বিন্দু সমরেখ হবে কখন, তাই তো। এই দেখো আমাদের প্রথম বিন্দুটাকে যদি আমরা এ বিন্দু বলি, এই বিন্দু 0, -4, তারপরটাকে আমরা বি বিন্দু নিয়ে এলাম -1, কে আছে, তারপরটা সি বিন্দু নিয়ে এলাম 3, 2।
এই যে আমাদের দেখো তো এখানে সমরেখ বলতে এই যে একটা সরলরেখার পর তিনটি বিন্দু, এই যে এটা এ বি সি, এই যে এটাকে বলে সমরেখ। সমরেখ হওয়া মানে কি, মানে এখানে ত্রিভুজ তৈরি হবে না, ত্রিভুজ পাবো না। ত্রিভুজ কী করে পাই, এই যে আমাদের ত্রিভুজ, এই যে এ বি সি, তাহলে দেখো এই যে বি বিন্দুটা যদি এখানে চলে আসে, তাই না, তাহলে তো আমরা তো কি সমরেখ বল মানে ত্রিভুজের ক্ষেত্রফল পাবো না। ত্রিভুজের বি বিন্দুটা এখানে হয়ে গেলে পরে আমাদের বি বিন্দুটা যদি এখানে চলে আসে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পাবো না, তখনই সমরেখ হবে। মানে সমরেখ পাওয়া মানে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য আছে, ত্রিভুজ নাই। তা আমরা কী করবো, এই তিনটি বিন্দু নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আর ত্রিভুজের ক্ষেত্রফলটা যা বেরোবে সেটা আমরা শূন্যের সঙ্গে সমান করতে পারবো, যেহেতু তিনটি বিন্দু সমরেখ বলে দিয়েছে প্রশ্নে, তাই তো। তো শূন্যের সঙ্গে সমান করে আমরা কের মানটা বের করতে পারবো। তো এখন আমরা কী করব, এই তিনটি বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল সেটা আমরা বের করার চেষ্টা করব। তো চলো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি বের করে। তাহলে এখানে আমাদের কী করতে হবে, প্রথমে এই তিনটি বিন্দুকে আমরা ধরে নিচ্ছি। দেখো x1, y1 ধরে নিলাম, এটা x2, y2 ধরে নিলাম, আর এই বিন্দুটাকে আমরা x3, y3 এভাবে বিন্দু ধরে নিলাম। কেন ধরলাম, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটি বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার যে সূত্রটা, সেই সূত্রটা লেখার জন্য, তাই না, সহজভাবে যে আমরা জানবো তার জন্য এইভাবে ধরে নিবা, তারপরে আমরা সূত্রটা সাজাতে পারবো। আচ্ছা, তাহলে আমরা লিখব যে বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান। এবার দেখো সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা দেখো, এই যে হাফ ইন্টু মড, এই যে মড x1 আর এখানে হবে y2 মাইনাস y3, এই যে 1 আছে না, 2 3 হবে, বাইরে এক্সগুলো আর বন্ধনীর মধ্যে ওয়াইগুলো হবে। ওকে, আচ্ছা, তারপরে প্লাস, এখানে x1 তো এখানে x2 দেবা, x2, তাহলে x2 আছে, তাহলে এখানে দেবা y3 মাইনাস y1, 3 পর 1 হবে, এই দেখো 1 2 3, 3 পর আবার 1 ফিরে আসবে। আচ্ছা, প্লাস x2 হয়েছে, তাহলে এখানে দেবা x3, তাহলে এখানে 3 আছে, তাহলে 3 পর 1 হয়, তাহলে এখানে y1 মাইনাস y2। আচ্ছা, মড, এই যে মড মানে এভাবে বন্ধনী দিয়ে মড করে দিতে হবে। মডের অর্থ কি, যদি এটা ঋণাত্মক মান আসে, মাইনাস দিয়ে মানটা যদি পাওয়া যায়, তাকে ধনাত্মক মান নিয়ে নেবো, মানে প্লাস দিয়ে মানটা নিয়ে নেবো। আর ক্ষেত্রফল তো ঋণাত্মক হয় না, এই জন্য মড দিয়ে লেখা হয়। এত, এই যে বর্গ একক। এখন চলো আমরা মানগুলো বসাই, ঠিক আছে। দেখো এই যে আমাদের ত্রিভুজের যে ক্ষেত্রফল সূত্র, এটা কিন্তু মনে রাখতে হবে, তার জন্য আমরা এই বিন্দুগুলো ধরে নিয়েছি, মানগুলো বসার সুবিধা হবে। দেখো x1 বলতে এখানে 0, এই যেটা 0, তো x1 যখন 0 হয়ে গেছে, তাহলে এদের মানগুলো বসে আর লাভ নাই, কারণ 0-এর সঙ্গে যাই গুণ হোক না কেন 0 হয়। প্লাস x2-র মান আছে আমাদের -1, আর y3 আছে 2, মাইনাস y1 আছে -4। দেখো y1 -4 আবার মাইনাস আছে, এটা আমরা প্লাস করে দেবো, +4 হয়ে যাবে। x3 আমাদের 3 আছে, y1 -4 মাইনাস y2 দেখো কে আছে, তাহলে এখানে আমরা কে বসেছিলাম, মড বর্গ একক, হাফ মড। আচ্ছা, এটা তো 0 হয়ে গেল, তাহলে এই পার্টটা, এটা কিন্তু দেখো তো এটা 6, এটা -6 পেয়ে গেলাম। এটা দেখো তো, এটা যদি আমরা গুণ করে নিই, এটা -12 পাবো, আর এটা এই যে দেখো এটা হয়ে যাবে -3 কি হয়ে যাবে, এই যে মড ইজিক্যাল টু, আচ্ছা এটা ইজিক্যাল টু আমি দেবো না, এটা বর্গ একক বসিয়ে দিচ্ছি, তাহলে হাফ মড, এটা কত হবে, এটা -18 -3 কি মড বর্গ একক। তাহলে এই যে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল এটা দাঁড়ালো। আচ্ছা, এবার দেখো বিন্দু তিনটে কী ছিল, সমরেখ। আমরা লিখব যেহেতু বিন্দু তিনটি সমরেখ, এটা প্রশ্ন বলে দিয়েছিল বিন্দু তিনটি সমরেখ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে, 0-এর সঙ্গে সমান হবে। অতএব হাফ মড -3 মড ইজিক্যাল টু 0। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে হাফটা এদিকে নিয়ে গেলে 0 হয়ে যাবে, তাহলে মড -18 -3
মোড ইকুয়াল টু 0, হাফটা ওইদিকে নিয়ে 0 হয়ে যাবে, যেহেতু 0 আছে ডান দিকে। এখন আমরা 0 আছে বলে মোড আমরা তুলতে পারবো, তো আমাদের হয়ে গেল -18 -3k ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে -3k আর এদিকে -18টা এদিকে হবে +18, এই যে দেখো, তাহলে এখানে 3 6 18, তাহলে কে এর মানটা দেখো মাইনাসটা এদিকে চলে আসবে -6, তাহলে আমরা কিন্তু কে এর মান পেয়ে গেছি কত -6, এটা কিন্তু অ্যান্সার। কে এর মানটা যে বের করতে বলেছিল, কে এর মান কত পেলাম -6, ওকে, এই বলেছিল আমাদের প্রথমেটা, কে এর মান বের করতে বলেছিল, এই যে কে এর মানটা -6 পেয়ে গেলাম। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো আমাদের 8 নম্বর প্রশ্ন, বলছে প্রদত্ত চিত্রে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল। এই যে আমাদের একটা চিত্র দেওয়া আছে, রেখাঙ্কিত অংশ এই যে অংশটা আছে, তাহলে এই অংশের ক্ষেত্রফল আমাদের চেয়েছে। আচ্ছা, তারপরে আমাদের দেখো এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের এই যে ভূমি লম্ব জানা আছে, হ্যাঁ দেওয়া আছে বাহু দৈর্ঘ্যগুলো, আর এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। খুবই ভালো প্রশ্ন। দেখো আমাদের কী করে হবে অ্যান্সারটা, তাহলে আমরা প্রথমে কি করব, ছবিটা আগে তৈরি করি। ছবিটা তৈরি করলে আমাদের বোঝানোর সুবিধা হবে। তাহলে আমরা এই যে ছবিটা, আবার আমি ছবিটা এখানে তৈরি করছি, এখানে আমাদের এভাবে ছবিটা আছে। ছবিটা আমি একটু বুদ্ধি করে তৈরি করি। দেখো আমি একটা বৃত্ত তৈরি করলাম, এই যে একটা বৃত্ত তৈরি করে দিলাম, আর এভাবে এক্স অক্ষ ধরো আর এটা ধরো ওয়াই অক্ষ, এভাবে তৈরি করে দিলাম। এভাবে বৃত্তটা মানে বৃত্তের কেন্দ্রবিন্দু হচ্ছে মূল বিন্দুটা, ওকে, এভাবে ছবিটা তৈরি করলাম। আর এই যে অংশটা, মানে এই যে আমাদের অংশটা, ঠিক আছে, এখানে আমাদের যে আছে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই যে দেখো এই বাহুটা আছে আমাদের 42 সেমি, আর এই বাহুটা আছে আমাদের 42 সেমি, আর এই হচ্ছে রেখাঙ্কিত অংশটা, মানে এই ভাগটা, ওকে। তোমাদের এইভাবে ছবিটা আগে করে নিতে হবে, তারপর কিন্তু ভালো বোঝা যাবে। মানে এই অংশটা দেখো তো, এই পার্টটা, তা এই পার্টটা মানে কি পুরো বৃত্তের 4 ভাগের 1 ভাগ আছে এটা, তাই তো, এটা আমাদের আগে জানতে হবে পুরো বৃত্তের। তাহলে আমাদের পুরো বৃত্তের, দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ লক্ষ্য করো, এই যে ব্যাসার্ধ হচ্ছে আমাদের বাহুটা, এই যে এটা যদি ও হয়, এই যে বি দিয়ে দিই, তাহলে ও বি কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী জানি আমরা, πr², বৃত্তের ক্ষেত্রফল πr², আর কিন্তু এখানে ব্যাসার্ধ যেটা 42, এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখানে এই অংশটা যদি বলি আমরা, আচ্ছা নাম যদি ও বি, এটাকে দিকে টি দিয়ে দিলাম, ও বিটি এটা আমরা এ দিয়ে দিলাম, এই যে দেখো তো, মানে আমরা বলবো ও, এই যে এ ও বিটি, এই যে অংশটা পুরো অংশটা, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, পুরো বৃত্তের 4 ভাগের 1 ভাগ হবে, মানে একে 4 দিয়ে ভাগ করলে পাবো এই অংশটা। মানে আমরা যদি বলি এখানে এ ও বিটি, মানে এই পুরো অংশটা, এই পুরো অংশটার ক্ষেত্রফল আমরা যদি বের করি, ও এ ও বিটি অঞ্চলের ক্ষেত্রফল, লিখব এত অঞ্চলের ক্ষেত্রফল। অঞ্চলের ক্ষেত্রফল আমরা কি বলতে পারবো, এই যে দেখো পাই, এই যে 42² মানে 42 গুণিত, সরি 42 গুণিত 42² বাই 4 দিয়ে ভাগ করবো, একে 4 দিয়ে ভাগ করলে আমরা এই অংশটা ক্ষেত্রফল পেয়ে যাবো, ওকে। চলো আমরা এটা সরল করি। তাহলে এখানে আমরা 2 দিয়ে করি, 2 দিয়ে 4, আর 2 দিয়ে 4, 2 একে 2, আবার এটা এই যে 2 দিয়ে 4, 2 একে 2, 21, পায়ের মান হচ্ছে 22-এর 7, আর এখানে 21 ইন্টু 21, আচ্ছা 7 3 21 পেয়ে গেলাম। তাহলে এখানে রয়ে গেল আমাদের 22 ইন্টু 21 ইন্টু 3, এটা পেয়ে গেলাম। আচ্ছা এটা গুণ করে নেবা, 22 21 আর 3, মানে 22, আর এটা দেখো 3 একে 3, 3 দিয়ে 4, এই যে 22 আর 63 পেয়ে গেলাম আমরা। এখন 22 আর 63 গুণ করবা, 22 আর 63 যদি গুণ করো, এটা গুণ করে পেয়ে যাবে তোমরা কত পাবা, এটা 1386 পেয়ে যাবা, 1386, এই এত, এটা কিন্তু বর্গ একক, এটা ক্ষেত্রফল এগুলো, তাই না, এই যে আমাদের। দেখো আমরা কিন্তু পুরো অংশটা এ ও বিটি, যে পুরো অংশটা মানে সম্পূর্ণ বৃত্তের একটা ভাগের ক্ষেত্রফল পেয়ে গেছি, 4 ভাগের 1 ভাগের ক্ষেত্রফলটা আমরা বের করলাম। এখন কি করব আমরা, এই সমকোণী ত্রিভুজটা আছে না এ ও বি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নেব, তাই না। মানে এবার ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলে সম্পূর্ণ থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাবো, অ্যান্সার চলে আসবে আমাদের। এখন আমার যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এ ও বি,
এর ক্ষেত্রফল ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, মানে হাফ ইন্টু ভূমি দেখো 42, আর এখানে লম্বটা কিন্তু আমাদের 42, এই যে 42 বর্গ একক, কাটাকাটি করো, এটা 21, তাহলে আমাদের 21 ইন্টু 42, এই যে দেখো, তাহলে আমাদের এটা গুণ করে নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে 21 আর 42 যদি গুণ করো, এটা গুণ করে পেয়ে যাবা 882, এটা পাবা, এত বর্গ একক, এত বর্গ একক। ওকে, এখন দেখো এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বাদ দিলে আমাদের কি রেখাঙ্কিত অঞ্চল ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এই যে পুরো জায়গাটার সম্পূর্ণটা, আর এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম এই যে 882, তাহলে এই যে সম্পূর্ণ থেকে এটা বাদ দেবো, তাই এটা পেয়ে যাবো। তাহলে এবার কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, আমাদের যে বলেছিল এই যে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, তাই না? তা আমরা এখন লিখব অতএব দিয়ে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, এই যে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান সমান এই যে 1386 বর্গ একক থেকে আমরা 882 বর্গ একক বাদ দিয়ে দেবো, বর্গ একক, যেটা বিয়োগ করবা এটা বিয়োগ করে পেয়ে যাবা 504 বর্গ একক, 504 বর্গ একক। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার, এই যে আমাদের রেখাঙ্কিত এই জায়গার ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে এই জায়গার ক্ষেত্রফলটা আমরা কোথায় পেলাম, 504। আচ্ছা, এখানে কিন্তু বর্গ সেমি হবে, হ্যাঁ আমরা একক দিয়ে দিচ্ছি, একক হবে না, এককের জায়গায় সেমি লিখে দেবো, এটা সেমি, এটা সব সেমি হয়ে যাবে, সেমি। ওকে, তাহলে এখানে আমরা কী লিখে দেবো, সেমি লিখে দেবো, এটা আমাদের সেমি, যেহেতু এককটা দেওয়া আছে আমরা সেমিতে করে দেবো, বর্গ সেমি, 504 বর্গ সেমি, এটা আমাদের 504 বর্গ সেমি। ওকে, এই ছিল আমাদের কিন্তু অ্যান্সারটা, খুবই ভালো প্রশ্ন একটা ছিল। আচ্ছা, চলে যাবো আমরা 9 নম্বর প্রশ্ন। দেখো 9 নম্বর প্রশ্নটা আমাদের বলেছি এভাবে দেওয়া আছে, দেখো একটা সমীকরণ, সূচকের অঙ্ক আছে, তাহলে এই সমীকরণ থেকে x = y = z এর মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কী করব, এই দেখো তো আমাদের যে সমীকরণটা আছে 2 এর পাওয়ার x আছে, 4 আছে, তো তাহলে 4কে আমরা দেখো 2 এর স্কোয়ার করতে পারবো, 2 এর স্কোয়ার, আর y আছে 8 আছে, দেখো 8কে আমরা 2 এর কিউব করতে পারবো, 2 এর কিউব 8 হয়, বাইরে আবার z পাওয়ার আছে। আচ্ছা, তারপরে দেখো তো আমরা কী করবো, এটা তো 2 এর পাওয়ার x, আর এখানে দেখো 2 এর পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, 2 আর y গুণ করে 2y হয়ে যাবে, এটা 2 এর পাওয়ার, এটা 3z হয়ে যাবে, এই পাওয়ারগুলো গুণ করে দিলাম। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা এই যে প্রথম দুটো সমান করি, আমরা এখন 2 এর পাওয়ারে x সমান 2 এর পাওয়ারে 2y, এটা করে দিলাম। আর এখানে এই যে শেষে দুটো সমান করি, 2 এর পাওয়ারে 2y সমান 2 এর পাওয়ারে 3z, এভাবে করে দিলাম। ওকে, আচ্ছা, এখানে দেখো আমরা কি জানি, সূচকের নিয়ম, মূল সংখ্যা সমান হলে পাওয়ার সমান হয়, তাহলে এখানে x সমান 2y। আচ্ছা, তাহলে এখানে একটু কাজ করি আমরা, এখানে আমরা x/y করে নিব, আর এটা কত, এটা 2 এটা 1, তাই না? এই দেখো এটা করতে পারবো, যোগ করে আবার এটাই ফিরে আসবে, তাহলে এখানে x = y আমরা পেয়ে যাবো 2 = 1 পেয়ে যাবো। ওকে, এবার এদিকে চলে এসো, তাহলে এখানে দেখো তো এখানে মূল সংখ্যা সমান হলে আমরা পাওয়ার সমান করে নেব, এই যে দেখো, তাহলে এখানে y/z করব, এটা 3/2, তাহলে এখানে y = z সমান কত হয়ে যাবে, 3:2 হয়ে যাবে। দেখো এভাবে পেয়ে গেলাম, x = y পেয়ে গেলাম, আর y = z পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এই যে x = y সমান পেলাম 2:1, আর y = z সমান পেলাম 3:2। এখন দেখো y সমান আছে, তাহলে এখানে 1 আর 3কে সমান করব, তাহলে দেখো আমরা একে 3 দিয়ে গুণ করি, একে 1 দিয়ে গুণ করো, মানে 3 দিয়ে একে গুণ করবো h2, আর 3 দিয়ে এই যে 1কেও আমরা 3 দিয়ে গুণ করব, আর একে 3-এ রাখবো বলে একে 1 দিয়ে গুণ করা, এই যে 1, 2কে আমরা 1, এভাবে করে নেব। যেহেতু y সমান না, তাহলে এই দুজনকে সমান করার জন্য আমরা দেখো এই যে 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করা মানে দুজনকে করতে হবে, দুজনকে করেছি, আর এখানে এটাই রাখবো বলে 1 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, এবার দেখো তো এখানে এটা গুণ করে নাও, এটা হবে 6, এটা 3, এটাতে এটাই থেকে যাবে 3:2, তাই না? তো এবার দেখো আমরা পেয়ে যাব
এই যে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড, এই যে বলেছিল দেখো এক্স কত, এক্স 6, এই যে দেখো এক্স 6 ইজ টু ওয়াই, ওয়াই দেখো এই যে ওয়াই ওয়াই, এই যে 3 3 মিলে গেছে, তাহলে ওয়াইটা আমরা দেখো তো ওয়াইটা 3 ইজ টু, আর জেড হচ্ছে আমাদের 2, এই যে 2, তাহলে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড এর মান কত পেলাম 6 ইজ টু 3 ইজ টু 2 পেয়ে গেলাম। এটাই আমাদের কিন্তু অ্যান্সার। এই যে দেখো যে বলেছিল এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড বের করতে বলেছিল, আমরা কত পেলাম, এই যে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 6 ইজ টু 3 ইজ টু আমরা 2 পেয়ে গেলাম। এবার 10 নম্বর প্রশ্ন চলে আসবো। দেখো 10 নম্বর প্রশ্নটা কী বলেছে, একটি ত্রিভুজে 3টে বাহু দৈর্ঘ্য এ একক, বি একক এবং সি একক দেওয়া আছে। এবার আমাদের একটা শর্ত বলেছে, দেখো এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc হয়, তবে ত্রিভুজটি কীরূপ ত্রিভুজ হবে তার যুক্তিসহ লেখো। যুক্তিসহ আমাদের দেখাতে বলেছে ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ হবে, সমবাহু হবে, সমদ্বিবাহু হবে, সমকোণী হবে। আচ্ছা দেখো এই শর্ত থেকেই আমরা বলতে পারবো ত্রিভুজটা কী ধরনের হবে। এবার শর্তটা আমরা কাজে লাগাবো। আমাদের যেটা শর্ত আছে না, আমি সেটা টুকে নিচ্ছি। আমাদের কি আছে শর্তটা, এই যে আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইজিক্যাল টু 0, এই যে আমাদের এটা শর্তটা আছে। আচ্ছা এখানে কিন্তু এবিসিগুলো কিন্তু বাহুর দৈর্ঘ্য, সেই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আছে, তাই না, 3টি দৈর্ঘ্য, 3টে বাহুর দৈর্ঘ্য। তো দেখো তো এই শর্ত থেকে আমরা কি করতে পারবো, আমাদের দেখো এই যে সূত্র আছে উৎপাদকের বিশ্লেষণের চ্যাপ্টারে, যে সূত্রটা আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, সেই সূত্রটা এখানে আমরা সাজাবো। দেখো সূত্রটা তোমাদের আমি লিখছি, এই সূত্রটা হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ ইজিক্যাল টু 0, এই যে সূত্রটা, এটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো আমরা করব কি, আমাদের এই দেখো এই যে উৎপাদকের বিশ্লেষণ করেছি, তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে এদের মধ্যে যে কোনো একজন 0 আছে, তাই না। তাহলে আমরা কি করব, আমাদের দেখো এই যে বাহুগুলির যোগফল তো 0 হবে না, যেহেতু ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য, তাহলে আমরা এখানে এটা সমান 0 করতে পারবো। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা 0 হবে। এখানে পাশে বলে দেবো, এখানে এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা নট ইকুয়াল টু 0 ধরে নিলাম, ঠিক আছে। কারণ যেহেতু এবিসিগুলো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তা 3টি বাহুর যোগফল তো 0 হবে না, তাই তো, অন্য কোনো মান পাবো আমরা ত্রিভুজের পরিসীমা যেটা, তার জন্য এরা কিন্তু 0 হবে না। তাহলে এ যদি 0 না হয় তাহলে আমাদের এই পার্টটা 0 আছে, তাই তো। তারপরে তো দুটি রাশির গুণফল 0 আছে, যে কোনোতে একজন 0 হবে, তাহলে এ 0 আছে। আচ্ছা একে 0 করে দিলাম। এবার আমরা কী করব, আমরা 2 দিয়ে গুণ করে দিই উভয় পক্ষে, তাই 2 দিয়ে গুণ করে দেবো, 2a স্কোয়ার পাবো 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজিক্যাল টু 0, 0 সঙ্গে 2 গুণ করে 0ই হবে। আচ্ছা 2 দিয়ে গুণ করে দিলাম সমীকরণটাকে। এখন এদেরকে সাজাতে পারবো দেখে এইভাবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এদেরকে নিয়ে সাজাচ্ছি, প্লাস এবার b স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, দেখো ইজিক্যাল টু এদিকে 0, এই যে দেখো মানে এখানে যে সাজিয়েছি এদের দেখো, এদের যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করে সরল করে এটাই পাবা, মানে এ স্কোয়ার 2 জায়গায় আছে 2a স্কোয়ার, বি স্কোয়ার 2 জায়গায় আছে 2b স্কোয়ার পাবা, প্লাস সাজানো গেছে শুধু সাজিয়ে দেখো আমরা পূর্ণবর্গের প্রকাশ করেছি, এটা সূত্র হবে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা কী জানি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এটা। একইভাবে দেখো এর সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে প্লাস এটা আমরা লিখে দেবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এইভাবে এই সূত্রটা, এটা হবে সি মাইনাস এ তার হোল স্কোয়ার সূত্র। এই দেখো এভাবে চলে আসলো আমাদের। আচ্ছা এবার লক্ষ্য করো, 3টি বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে প্রত্যেকটি বর্গ কী হবে, পৃথকভাবে 0 হয়ে যাবে। তার অতএব দিয়ে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 0 করতে পারবো, এখানে বি মাইনাস সি তার হোল স্কোয়ার সমান 0 করতে পারবো, আর এখানে সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান 0 হবে। এটা জানি রাখবো তোমরা, 3টি রাশির বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকটি বর্গ কী হবে, 0-এর সঙ্গে সমান হবে। ওকে আচ্ছা তাহলে এবার আমরা দেখো 0 আছে বলে আমরা স্কোয়ার উঠাতে পারবো, তাহলে এ মাইনাস বি ইজিক্যাল টু 0, কারণ স্কোয়ার উঠালে বর্গমূল হয়, 0-এর বর্গমূল তো 0ই হবে।
তাহলে এখান থেকে আমরা এ সমান সমান, এই দেখো এ সমান সমান বি পেয়ে যাব। আচ্ছা একইভাবে এখানে বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে বি সমান সমান সি পেয়ে যাবে। সি মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, তাহলে সি সমান সমান এ পেয়ে যাবে। দেখো এ বি এর সঙ্গে সমান, এ বি এর সঙ্গে সমান, বি সি এর সঙ্গে সমান, সি আবার এর সঙ্গে সমান, তাহলে আমাদের কী হয়ে যাবে, অতএব এ সমান সমান বি সমান সমান সি হয়ে যাবে, তাই না? দেখো এখানে যদি বোঝাই এর মানটা যদি 2 হয় তাহলে বি এর মান কত 2, বি এর মান 2, তাই সি এর মান কত 2। দেখো তাহলে সি এর মান 2 পেয়েছি আর এর মানও 2। দেখো তাহলে প্রত্যেকে কি এ বি সি কি সমান আছে না? দেখো এই 3টি সমীকরণ থেকে বলে দেবো আমরা এ সমান সমান বি সমান সি। তাহলে এ বি সি সমান বলতে এই যে এ বি সি ছিল ত্রিভুজের বাহু দৈর্ঘ্য, তা ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য সমান পেয়ে গেলাম। তা ত্রিভুজটা কি, ত্রিভুজটা একটি সমবাহু ত্রিভুজ, আমরা বলবো তার অতএব ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এই যে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আমাদের বলেছিল ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হবে যুক্তি সহ দেখাতে বলেছিল, এটাই কিন্তু আমাদের যুক্তি। এই যে তোমাদের দেখালাম, এই যে পুরো সরল করে, এটাই আমাদের যুক্তি দিয়ে আমরা দেখিয়ে দিলাম যে ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্ন। এই যে বলেছিল ত্রিভুজটি কী রূপ ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ওকে, আচ্ছা চলো 11 নম্বর প্রশ্নটা আমরা দেখি কী বলছি। দেখো এখানে 11 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে একটি রম্বসের 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি 12 সেমি হলে রম্বসটির পরিসীমা আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো রম্বসের পরিসীমা আমরা পেয়ে যাবো সহজেই। আমরা একটা রম্বসের ছবি আঁকি। দেখো রম্বস কীভাবে হয়, রম্বসের 4টি বাহু দৈর্ঘ্য সমান হয়। এই যে আমাদের একটা রম্বস, নাম দিয়ে দেবো এ বি সি ডি। রম্বসের দেখো কর্ণ বলতে এই যে আমাদের একটা বিডি কর্ণ, আর এখানে আমাদের এদিকে এসি কর্ণ, এই যে আমাদের এসি কর্ণ। এরা কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। আর দেখো এখানে এই যে কর্ণ দুটি যেটা আছে, এই যে এসি আমাদের বিডিটা বড় কর্ণ হবে, এসিটা ছোট কর্ণ হবে। তাহলে এখানে এই যে বিডি হবে কিন্তু আমাদের 16 সেমি, আর এসিটা হয়ে যাবে আমাদের কত 12 সেমি হয়ে যাবে, এটা হবে 12 সেমি, তাই না? এটা বড় কর্ণ, এটা ছোটো কর্ণ, ছবিতে বুঝতেই পারছো। তাহলে এখানে আমরা দেখো এই যে কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করি, হ্যাঁ সমকোণে সমদ্বিখণ্ডিত করি। তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে এই যে এসির অর্ধেক ও এ হয়ে যাবে, তাহলে আমরা ও এ পেয়ে যাব। এই যে এসির অর্ধেক মানে এটা হবে 6 সেমি হয়ে যাবে, আমরা ও বি পেয়ে যাব। ও বি বিডির অর্ধেক মানে এটা আমরা 8 সেমি পেয়ে যাব, ঠিক আছে? এই যে তো এটা আমরা 6 পেয়ে গেলাম, এটা 8 পেয়ে গেলাম। আচ্ছা এটা কিন্তু দেখো এই কোণটা 90 ডিগ্রি হবে। তোমাদের জানতে হবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে মানে এই কোণগুলো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আর সমদ্বিখণ্ডিত করা মানে কর্ণ দুটি সমান দুভাগে ভাগ হয়ে যাবে। তারপরে তো আমরা 6 সেমি পেয়ে গেছি। এই দেখো তাহলে এই যে আমাদের ত্রিভুজটা এ ও বি ত্রিভুজ, এটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এ বিটা আমাদের কি অতিভুজ, এ বি হচ্ছে অতিভুজ স্কোয়ার। আর ভূমি, এটাকে ভূমি ধরে নিলাম 8 স্কোয়ার, আর লম্ব এই যে 6 স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের 64, এটা হয়ে যাবে আমাদের 36, এটা যোগ করে তোমরা পেয়ে যাবা 100। তাহলে এ বি স্কোয়ার যদি 100 হয় তাহলে এ বি কত হবে, তাহলে এ বি 100 এর বর্গমূল আমরা 10 পেয়ে যাব। দেখো এ বি মানে আমরা 10 পেয়ে গেলাম, মানে রম্বসের বাহু দৈর্ঘ্য 10। তো রম্বসের বাহু দৈর্ঘ্য যদি হয়ে যায় 10 সেমি, এটা সেমি বলবো, তার রম্বসের পরিসীমা 4টি বাহুর যোগফলই হচ্ছে রম্বসের পরিসীমা। তো 4টি বাহুর যোগফল কত হবে, এই যে এটাও 10, এটাও 10, এটাও 10, আর এটাও 10, তাহলে 4টি বাহুর যোগ করলে আমার কত হবে 40 হয়ে যাবে, তাই না? 10 4 40। তাই দেখো রম্বসের পরিসীমা পেয়ে গেলাম কত 40 সেমি। এই যে আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা 12 নম্বর প্রশ্ন। আচ্ছা এই প্রশ্নটা আমাদের করা হয়ে গেছে আগের ক্লাসে। দেখো তোমাদের যেতে হবে, আমি পেজ নাম্বারটা উল্লেখ করে দিচ্ছি, কোথায় যাবা তোমরা। এই অঙ্কের জন্য তোমরা চলে যাবা, এই যে আমি এখানে বলে দিচ্ছি, এই যে দেখো P-217 পাতায়, হ্যাঁ সেখানে তোমরা চলে যাবা স্কুল 3 নম্বর স্কুলের, দেখবা 2-এর যে 10 নম্বর অঙ্কটা আছে, ঠিক আছে? এই পাতার এই স্কুল নাম্বার 3 নম্বর স্কুল, 2-এর 10 নম্বর, একই প্রশ্ন আছে। তোমার আগের ক্লাসটা গিয়ে তোমরা অঙ্কটা দেখে নিবা, খুবই সহজ প্রশ্ন, তোমরা বুঝতে পারবা। চলে আসবো আমরা 13 নম্বর প্রশ্নে।
দেখো 13 নম্বর প্রশ্ন কী বলেছে, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। তো ট্রাপিজিয়ামের একটি তির্যক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 62 সেমি হলে ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। খুব ভালো প্রশ্ন আছে এটা। দেখো তোমাদের আমি আগে ট্রাপিজিয়ামের ছবিটা আগে দেখাচ্ছি। তো ট্রাপিজিয়ামটা এখানে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলেছি, আমি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তোমাদের আমি আঁকছি। দেখো এই যে আমাদের সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এই যে দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আমরা যে নাম দিয়ে দিই, এটা ই, এটা বি, এটা আমরা সি, এটা ডি নাম দিয়ে দিলাম। মানে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলতে এখানে তির্যক বাহু দুটো সমান হবে, এ বি সমান সমান ডিসি হবে। দেখো এরা হচ্ছে সমান্তরাল বাহু, এরা সবসময় অসমান হয়। আর সমদ্বিবাহু বলতে সমান দুটি বাহু হবে, এই যে এ বি সমান সমান ডিসি হবে। তির্যক বাহু দুটি সমান হয়। তা এই ছিল আমাদের সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আর বলেছে সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। এই যে সমান্তরাল সংলগ্ন এই যে বাহু দুটি আছে না সমান্তরাল, তাহলে একটি কোণ বলতে এই ধরো এই কোণটা, দেখো এটা তো 45 ডিগ্রি হবে না, এই কোণগুলো কিন্তু 45 ডিগ্রির চেয়ে বড় হবে, এগুলো সূক্ষ্মকোণের চেয়ে বড়, তাই না? মানে এই কোণগুলো কিন্তু স্থূলকোণ আছে, তো সূক্ষ্মকোণ হলে এই দুটো কোণই হবে, হয় এটা 45 ডিগ্রি বা এটা 45 ডিগ্রি। তো আমি নিয়ে নিলাম এটা 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আচ্ছা, তাই এই কোণটা আমাদের 45 ডিগ্রি। আর ট্রাপিজিয়ামের একটি তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি, মানে এটা আমরা 62 সেমি। এখানে দুটি 62 হবে, যেহেতু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এই 62 হলে পরে এটাও 62 হবে। যাই হোক, এবার আমাদের দেখো ট্রাপিজিয়ামে কী বলেছে, সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব, মানে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব বলতে দেখো এ বিন্দু থেকে আমি বিসির উপর লম্ব যদি অঙ্কন করি, তাহলে এইভাবে দেখো আমি একটা লম্ব তৈরি করছি। এই যে দেখো, এই যে সেটা আমরা লম্বটার নাম দিয়ে দিলাম, এটা ই নাম দিয়ে দিলাম। যে এই লম্ব এখানে আমরা বলে দেবো, তাহলে এই লম্ব বিসি, ঠিক আছে, এটা লম্ব। এটা লম্ব হলে এই কোণটা আমাদের সমকোণ হবে 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখানে কিন্তু এই যে এ বি ই একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে এই যে সমকোণী ত্রিভুজ আছে এ বি ই, এর কোণ এই কোণের সাপেক্ষে, এই কোণের নামটা এ বি ই বলি আমরা, এ বি ই সমান সমান 45 ডিগ্রি এর সাপেক্ষে। দেখো এর সাপেক্ষে, দেখো এটা এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে এই অঙ্কটা। তাহলে এই কোণের সাপেক্ষে এটা ভূমি হয়ে যাবে, ভূমি হয়ে যাবে আমাদের বি এবং লম্ব হয়ে যাবে আমাদেরকে, লম্ব হয়ে যাবে এই লম্ব। আর অতিভুজ তো আমাদের ফিক্স থেকে যাবে তির্যক বাহুটা এ বি, তাহলে এই যে আমাদের এ বিটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এই কোণের সাপেক্ষে দেখো কোণ সাপেক্ষে ভূমি লম্ব কিন্তু চেঞ্জ হয়, যদি এই কোণের সাপেক্ষে বলতো না তাহলে ভূমি কিন্তু এটা হয়ে যেত এইটা, কিন্তু এই কোণের সাপেক্ষে বলেছে যে কোণ সাপেক্ষে বলবে সেই কোণ সংলগ্ন বাহুটা হয়ে যাবে ভূমি হয়ে যাবে এটা, আর এটা লম্ব, আর এ তো সবসময় অতিভুজ হয় তির্যক বাহু। ওকে, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, তোমাদের ক্লাস 10-এর একটা নিয়ম আছে, তোমাদের চ্যাপ্টার আছে সময় দূরত্ব ত্রিকোণমিতিক পাঠে। তো ক্লাস 10-এর নিয়মে তোমাদের এই অঙ্কটা আমি করাবো, ঠিক আছে, মনে রাখে দাও তোমরা, এখানে ক্লাস 10-এ যখন উঠবা আরও ভালো করে বুঝতে পারবা। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি নিলাম এটা, আর লম্ব নিলাম এইটা। আমরা কি করব, দেখো সমকোণী ত্রিভুজের এই যে লম্ব আর এই যে অতিভুজ, তাই না, লম্ব আর অতিভুজ বাহুর অনুপাতটাকে বলা হয় সাইন বলা হয়। দেখো আমি এখানে লিখছি, দেখো লম্ব আমাদেরকে এই যেখানে বাংলা লিখি আমি লম্ব বাই অতিভুজ, দেখো লম্ব বাই অতিভুজ সমান সাইন বলতে কোন কোণের সাপেক্ষে, 45 ডিগ্রি কোণের সাপেক্ষে, তা সাইন 45 ডিগ্রি, SIN সাইন বলবো আমরা, হ্যাঁ, এরকম আমাদের যে বানানটা হয় যে SINE সাইন, এখানে লিখে দেখাচ্ছি SINE হয়, তো সংক্ষেপে SIN ধরা হয় সাইনটাকে, ইটা বাদ দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এই যে ক্লাস 10-এ উঠলে তোমরা বুঝতে পারবা। তাহলে এই সাইনকে আমরা লিখবো সংক্ষেপে এই যে SIN সাইন, এভাবে লিখবো। তো সাইন 45 ডিগ্রি এই কোণের সাপেক্ষে। দেখো মানে এখানে কি হচ্ছে জিনিসটা, যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের লম্ব অতিভুজের অনুপাতটাকে বলা হয় সাইন বলা হয়, এভাবে সাইনটা তৈরি হয়েছে ক্লাস 10। ওকে, চলো মানগুলো আমরা পুট করে দিই। দেখো এখানে মান বসিয়ে আমরা কিন্তু পেয়ে যাব
আমাদের যে বলেছে এই যে এইর দৈর্ঘ্য বের করতে হবে, এই সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব যেটা এইটা এখন পেয়ে যাবো আমরা। এখানে এইটা কিন্তু আমাদের কী আছে, লম্ব ছিল আমাদের, এই যে এইটা লম্ব, তো লম্বের জায়গায় আমরা লিখতে পারবো এই। আর অতিভুজ আছে, অতিভুজটা আমাদের এবি, এই অতিভুজ এবি। আর সাইন 45 ডিগ্রির মান ক্লাস 10-এর নিয়মে একটা ছক আছে, সাইন 45 ডিগ্রির মানটা তোমরা পেয়ে যাবা 1/√2। একদম মনে রেখে দেবে, এখন মনে রেখে দাও, ক্লাস 10-এ গেলে, ক্লাস 10-এ যখন তোমরা উঠে যাবা তখন ভালো করে বুঝতে পারবে আরও। এখন মনে রেখে দাও তোমরা, হ্যাঁ, সাইন 45 ডিগ্রির মানটা 1/√2 হয়। আচ্ছা, তাহলে এখানে আমাদের রয়ে গেল এই, আর এবিটা আমাদের দেখো তির্যক বাহু যেটা 62 সেমি, এটা হয়ে গেল আমাদের 62, বসিয়ে দেবো এই যে 1/√2। ওকে, এবার এখান থেকে দেখো আমরা এর মানটা সহজেই পেয়ে যাবো, এর মানটা আমাদের বের করতে বলেছিল। তাহলে এখানে হবে দেখো √2 এই সমান 62, এই যে 62কে 62। তাহলে বা এখান থেকে যদি আমরা এর মানটা বের করি, তাহলে দেখো এই কত হয়ে যাবে, তাহলে এই হয়ে যাবে 62/√2। এই যে দেখো, তাহলে এখানে আমরা কী করব, দেখো হরে আমাদের করণী চলে এসেছে, এটাকে করণী বলা হয়, এটাও ক্লাস 10-এর কথা, করণী, দ্বিঘাত করণী, মানে যেটাকে √2 বলা হয়, √2 এটাকে করণী বলা হয়। ক্লাস 10-এর যখন √2, এর নাম হয়ে যাবে করণী। তো হর থেকে করণী সরাবো, মানে নিচে আমরা √2 রাখবো না। তো এটা হর থেকে করণী সরাতে গেলে দেখো কীভাবে করবে তোমরা, যেটা আছে সেটা বসিয়ে দাও, 62/√2 বসিয়ে দাও, আর √2 আছে না হরে, তো √2 দিয়ে গুণ করে দেবা, এই যে উপর নিচে √2 দিয়ে গুণ করলে উপরে তো 62√2, আর নিচে √2 গুণ করলে এটা 2 পেয়ে যাবা, ঠিক আছে, এই যে রুটটা উঠে যাবে, শুধু 2 সংখ্যা রয়ে যাবে। এই হচ্ছে আমাদের √2 গুণ। এটা কেন হয় বলো তো, এই যে দেখো এই যে √2 গুণিত √2, এই যে দেখো এইভাবে করে আমরা 2 গুণ হয়ে যাবে, যে √2 দিয়ে 2 গুণিত 2, আর দুটো দিয়ে জন্য একটা 2 বেরিয়ে আসবে, এই জন্য আমরা √2 গুণ করে 2 বলি আমরা। আচ্ছা, এবার কাটাকাটি করো, 2 3 6, 2 1 2, দেখো আমরা কত পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম 31√2 সেমি। এই দেখো এটা কিন্তু আমাদের কার মান, এটা এর মান। এই যে সমান্তরাল বাহুদের মধ্যে যে দূরত্ব 31√2 সেমি, এটা কিন্তু আমাদের বলেছিল। এই যে এর মানটা আমরা বের করে দিলাম 31√2 সেমি। আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে। এই যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব যে নির্ণয় করতে বলেছিল, আমরা অ্যান্সারটা পেলাম 31√2 সেমি। এই যে আমাদের সেমি 62 সেমি আছে, এককটা সেমি, আমরা সেমি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলো দেখো। আচ্ছা, বড় প্রশ্নগুলো তোমাদের বলবো, এগুলো তো সব বইয়েরই অঙ্ক আছে, এগুলো বই থেকেই কমন পেয়ে যাবে। আর বইয়ের অঙ্কগুলো কিন্তু আমি দিচ্ছি তোমাদের ক্লাস দিচ্ছি, তোমরা বড় প্রশ্নগুলো চাইছো, কমেন্টে তোমরা বলছো যে স্যার বড় প্রশ্নগুলো দিন। অনেকের কমেন্ট আমি পাচ্ছি, তোমরা অনেকে ভালো ভালো কমেন্ট করছো, ভালো লাগে আমাকে, এভাবেই তোমরা কমেন্ট করো। তো তোমাদের যেটা বলবো, বড় প্রশ্নগুলো সব বইয়ের অঙ্ক, এবং কিছু কিছু অঙ্ক আছে যে বই থেকে কমন আসে না। তো যেগুলো বই থেকে কমন আসবে না, সেই অঙ্কগুলো তোমরা কমেন্টে জানাবা, স্কুলের নাম্বারটা আর অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট করবা। যেগুলো বইয়ের বাইরে থাকবে অঙ্কগুলো, সেই সব অঙ্কগুলোর ক্লাসগুলো আমি তোমাদের দিব। তোমাদের কমেন্টের আসা যেসব অঙ্কগুলো আসবে আমার কাছে, যেগুলো তোমরা করতে পারবা না, সেই অঙ্কগুলো নিয়ে আমি তোমাদের ক্লাস দিব পরবর্তীতে, সেগুলো ক্লাস আসবে। আর যেগুলো বইয়ের অঙ্ক, সেগুলো তো আমি ক্লাস দিচ্ছি, তোমরা আমার ক্লাসগুলো দেখো, আমার ছেলে নিয়ে প্লে লিস্টে গিয়ে ভিজিট করো, সেখানে ক্লাস 9 ম্যাথ বলে দেখবা, আমার প্লে লিস্ট তৈরি করা আছে, সেখানে গিয়ে তোমরা ক্লাস পড়লে তোমরা যে বড় প্রশ্নের অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে, কোনো চিন্তা করার নাই, সব তোমরা অঙ্ক কিন্তু পেয়ে যাবা। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আমি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো অ্যান্সার তোমাদের দিয়ে দিলাম। ক্লাসটা যদি ভালো লাগে, তোমরা ভিডিওতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো পরবর্তী ক্লাসটা তোমাদের আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকো।